আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি মোহাম্মদ রিফাত হোসেন বাঁধন, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তোমাদেরকে এইচএসসি রিভিশন প্রোগ্রামের ভূগোল প্রথম পত্রের পৃথিবীর গঠন চ্যাপ্টারে স্বাগতম। আমি প্রথমে বলে দিচ্ছি, তোমাদের এই কোর্সে মূলত আমরা এমন এমন কিছু সৃজনশীল সলভ করব যার মাধ্যমে আমাদের পুরো চ্যাপ্টারটি এবং সর্বশেষে পুরো সিলেবাসটি আমাদের শেষ হবে। ঠিক আছে? এই কয়েকটা সৃজনশীল তোমরা ভালো মতো প্র্যাকটিস করবা এবং দেখবা একদম পুরো অধ্যায়টি আমরা খুব সুন্দরভাবে সবগুলো সৃজনশীল সলভ করবো পরীক্ষা আসার মতো। ওকে, তাহলে আমরা সলভে চলে যাই। এখানে দেখো ভাই, 1 নম্বর কোশ্চিন। 1 নম্বর কোশ্চিনে কি বলছে? ক ভূমিরূপটি বাংলাদেশের উত্তর পশ্চিমে অবস্থিত। এটি একটি দোয়াব অঞ্চল। ঠিক আছে, খ ভূমিরূপটি কি হচ্ছে? একই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং এখানে জোয়ার ভাটার প্রভাব বিদ্যমান। ওকে, এখন আসো ভাইয়া তোমাদেরকে একটু দেখাই। এই অংশটা দেখো, এই অংশে দেখো, এখানে এই বাংলাদেশের যে চিত্রটা আছে এটা তোমার মাস্ট বি মনে রাখতে হবে। বাংলাদেশের এই চিত্রে কি দেখাইছে ভাইয়া? এখানে আমাদের যে এই জায়গায় তোমার কালো যেটা চিহ্ন বলতেছে, আমাদের টারশিয়ারি যুগের পাহাড়সমূহ আমাদের কি ভাইয়া এই অঞ্চলটাতে আছে। ঠিক আছে, এটা কোন অঞ্চল? আমাদের এই পাশটা হচ্ছে আমাদের পূর্ব, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পশ্চিম, এটা হচ্ছে আমাদের উত্তর, এই অঞ্চলটা এটা হচ্ছে আমাদের দক্ষিণ। ঠিক আছে, এই অঞ্চলটাতে কি আছে দেখো ভাইয়া, এটাতে আছে তোমার টারশিয়ারি যুগের যে পাহাড়সমূহ সেইগুলা। আর এই লেজেন্ড দ্বারা কি বুঝাইছে ভাইয়া? এখানে বলছে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। ঠিক আছে, এই যে এই অংশটা বুঝাইছে। ওকে, এরপর আসে কুমিল্লার সমভূমি। তোমার এই যে কুমিল্লার দিকে সমভূমিগুলা বুঝাইছে। ঠিক আছে, তারপর আসছে সিলেট অববাহিকা, এগুলো তোমার সিলেটের অববাহিকাগুলো বুঝাইছে। তারপর হচ্ছে পাদদেশীয় পলল সমভূমি। ঠিক আছে, এই অঞ্চলগুলো কি হচ্ছে ভাইয়া? যে এই অঞ্চলগুলা এটা হচ্ছে আমাদের পাদদেশীয় পলল সমভূমি। তারপর হচ্ছে প্লাবন সমভূমি। ঠিক আছে, প্লাবন সমভূমি এই তোমার এই ডটগুলা। তারপরে কি বলছে? বদ্বীপ অঞ্চলীয় সমভূমি। বদ্বীপ অঞ্চল কোনগুলা ভাইয়া? এই যে এই তোমার তোমার শেপগুলা, এটা হচ্ছে আমাদের বদ্বীপ অঞ্চলীয় সমভূমি। এবং তারপরে লাস্টে হচ্ছে চট্টগ্রামের উপকূলীয় সমভূমি। ঠিক আছে, এই অঞ্চলটা বুঝাইছে। সো তোমাকে কিন্তু এই চিত্রটা তোমাকে মাস্ট বি মনে রাখতে হবে এবং পরীক্ষায় তোমার এটা অবশ্যই তোমাকে আঁকতে হবে। ঠিক আছে, এবং তোমাকে ইন্ডিকেট করে দিতে হবে, তোমাকে সেই কোশ্চিন অনুযায়ী তোমার কাছে যেটাই চাইবে তোমাকে সেটা কিন্তু অ্যান্সার করতে হবে সেই অনুযায়ী। এখন দেখো কোশ্চিন এখন কি চাইছে আমাদের? বলছে প্লাবন সমভূমি কাকে বলে। তারপরে বলছে লাভা গঠিত পর্বতের দুটো বৈশিষ্ট্য লেখো, উদ্দীপকে উল্লিখিত ক ভূমিরূপের বর্ণনা দাও। ক আমাদের কি ছিল ভাইয়া? এটা আমাদের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত। তার মানে কি ভাইয়া? আমাদের এখানে বরেন্দ্র ভূমিকে বোঝাইছে। ঠিক আছে, তারপরে খ নাম্বারটা কি বলছে? ভূমিরূপের গঠনগত বৈশিষ্ট্য। খ নাম্বারটা কি বলছে ভাইয়া? খ ভূমিরূপটি একই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত। ঠিক আছে, এখানে জোয়ার ভাটার প্রভাব বিদ্যমান। তার মানে আমাদের উপকূলীয় যেই অঞ্চলটা বুঝাইছে, ঠিক আছে, সেই অঞ্চলটা যে কোন অঞ্চলটা দেখো এখানে বলছে ভাইয়া তোমার জোয়ার ভাটার প্রভাব বিদ্যমান হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চল। সেটা তোমাদেরকে দেখাই দেই, যে দেখো দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই অঞ্চলটাকে বুঝাইছে। ওকে, বদ্বীপের যে অঞ্চলটা। এখন ক নাম্বার আসে ভাইয়া, দেখো ক নাম্বারে নদীর উভয় তীরে বন্যার দ্বারা বাহিত পলি সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি হয় তাকে কি বলতেছে ভাই? আমরা প্লাবন সমভূমি বলতেছি। ওকে, আর আগ্নেয়গিরিটা দেখো, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে উৎক্ষিপ্ত পদার্থসমূহ লাভা সঞ্চিত ও স্তূপকৃত হয়ে যে উচ্চভূমির সৃষ্টি করে তাকে কি বলতেছে ভাই? আমরা সঞ্চয়জাত পর্বত বা লাভা গঠিত পর্বত বলে। এ পর্বত সাধারণত আগ্নেয়গিরি শিলা দ্বারা গঠিত হয় এবং এ ধরনের পর্বত কি হয় ভাইয়া? মোচাকৃতির হয়। এটা মনে রাখবা। এখন আসো ভাইয়া গ নম্বরে। গ নম্বরে আমরা কি ফাইন্ড আউট করছিলাম? ক হচ্ছে আমাদের উত্তর পশ্চিমাঞ্চলের বরেন্দ্র ভূমি যেটা আছে সেটাকে ইন্ডিকেট করছে। এখন এই বৈশিষ্ট্যগুলোতে আসি। বাংলাদেশের দিনাজপুর, রাজশাহী, বগুড়া, রংপুর অঞ্চল নিয়ে কি ভাইয়া এই বরেন্দ্র ভূমি আমাদের গঠিত হচ্ছে। এই অঞ্চলের আয়তন কত? 9,288 বর্গ কিলোমিটার বা 3,600 বর্গ মাইল। তুমি যে কোনো একটা ইউজ করতে পারো, হয় বর্গ কিলোমিটার বর্গ মাইল দিলা, যদি না মনে থাকে তাহলে বর্গ কিলোমিটার দাও, সমস্যা নাই এতে। তারপর দেখো বরেন্দ্রভূমি প্লাবন সমভূমি থেকে প্রায় 6 থেকে 12 মিটার উঁচু হয়ে থাকে। এই অঞ্চলটি প্লাইস্টোসিন যুগের উচ্চভূমি। ঠিক আছে, সমগ্র বরেন্দ্র অঞ্চলটি পুনর্ভবা, আত্রাই ও যমুনা নদী দ্বারা 4টি অংশে বিভক্ত। এই অঞ্চলের মাটির রং কি ভাইয়া? অনেকটা হলুদ ও লালচে হলুদ। ঠিক আছে, এই অঞ্চলে গভীর খাতভিত্তিক আঁকাবাঁকা ছোট ছোট কয়েকটি স্রোতস্বিনী নদী রয়েছে, এগুলো খাড়ি নামে পরিচিত। ওকে, বরেন্দ্র অঞ্চলটি কৃষিতে বিশেষভাবে উপযোগী এবং কি বলছে দেখো ভাইয়া, কৃষিজ ফসলের মধ্যে ধানই হচ্ছে প্রধান। ধান ছাড়াও পাট, ভুট্টা, পান প্রভৃতি কিছু কিছু উৎপন্ন হয়ে থাকে এই অঞ্চলে। ওকে, আচ্ছা, এখন ভাইয়া ঘ নম্বরে আসো। ঘ নম্বরে দেখো, ঘ
ঘ নম্বরে কি আমরা ফাইন্ড আউট করছিলাম ভাইয়া, সেটা আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কি অবস্থিত, আমাদের স্রোতর যেই বনভূমিটা আছে সেটা, ঠিক আছে। নিচে স্রোত বনভূমি ব্যাখ্যা করা হলো। এখানে দেখো স্রোত সমভূমি কি ভাইয়া, পরিণত বদ্বীপের দক্ষিণাংশের স্রোত সমভূমি বা টাইডাল প্লেন নামেও পরিচিত। ওকে, এখন কেউ কেউ এটিকে উপকূলবর্তী লবণাক্ত সমভূমি বা কোস্টাল স্যালাইন প্লেন বলে থাকে। এটা তোমরা ইন্ডিকেট করে দিলে সবচেয়ে বেটার, ঠিক আছে, নামে অভিজ্ঞতা করেন। আচ্ছা, তোমাদেরকে বলে দিই, তুমি যখন এই ঘ নাম্বারটা লিখতেছো তখন তোমার যেহেতু তুমি এই বৈশিষ্ট্যকরটা লিখতেছো, তুমি তখন পয়েন্টের দেওয়ার ট্রাই করবে, ঠিক আছে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এইভাবে যদি দাও এটা সবচেয়ে বেটার হয়। কারণ তোমার স্যার যখন এটা পড়বে তখন খুব ইজিলি তোমার এই পয়েন্টগুলো নোটিস করতে পারবে, ঠিক আছে। অ্যান্ড তুমি যদি এইভাবে তোমার ডিসক্রিপটিভ ওয়েতে লিখো তাহলে কিন্তু স্যার ততটা মনোযোগ দিয়ে দিবে না, কারণ স্যারকে খুঁজতে হবে তুমি আসলে ঠিকটা লিখছো কিনা। আর পয়েন্ট দিয়ে যদি তুমি দাও তাহলে কিন্তু তোমাকে স্যার অনেকটাই ভালো চোখে দেখবে এবং তুমি ভালো মার্ক পেতে তোমার জন্য এটা খুবই কার্যকরী হবে, ঠিক আছে। এখন দেখো, এখানে বলছে ম্যানগ্রোভ ফরেস্ট বা গরান অরণ্যের বেশ কিছু অংশ কেটে ফেলা সত্ত্বেও বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা জেলার দক্ষিণাংশ ব্যাপী কি হচ্ছে ভাইয়া, এর আয়তন হচ্ছে 6000 বর্গ কিলোমিটার। ছোট ছোট নদী এখানে অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। জোয়ারে প্লাবন সমভূমির বেশিরভাগ এলাকায় লবণাক্ত মাটির প্রভাবে ম্যানগ্রোভ বনভূমি সৃষ্টি হয়েছে, ঠিক আছে। লবণাক্ত মাটির প্রভাবে ম্যানগ্রোভ বনভূমি সৃষ্টি হয়েছে সুন্দরবন আমাদের। ওকে, এ বনভূমি সুন্দরবন নামে পরিচিত। এ বিশাল বনভূমি পূর্ব পশ্চিমে শতাধিক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। মাটিতে লবণের পরিমাণ খুবই বেশি থাকে, ফলে মূল বনভূমির পার্শ্ববর্তী স্থানগুলোতেও কি ভাইয়া, কৃষিকাজ তত ভালো হয় না, লোকবসতি খুবই কম হয়, ঠিক আছে। এখন দেখো, এখন হচ্ছে 2 নম্বরে। ওকে, এখানে দেখো তোমার এখানে ক অংশ বর্ণনা করছে, এখানে খ, এখানে গ, এটা মানে গ1 গ2, ঠিক আছে। তুমি এই চিত্রটা দেখে প্রথমেই তোমাকে বুঝতে হবে তোমার এখানে কি চাইছে। তোমার এই অধ্যায় তোমার কি আছে ভাইয়া, এই অধ্যায় তোমার পৃথিবীর গঠনের অভ্যন্তরীণ যে গঠনটা সেটা কিন্তু তোমার ডাইরেক্ট মনে থাকতে হবে, ঠিক আছে। এখানে ক অংশ দ্বারা কি বুঝেছে, খ, গ1 গ2। এখন দেখো আমরা চলে আসি, করোনার বিযুক্তি কি, পাত সঞ্চালন ভূমিকম্পের প্রধান কারণ ব্যাখ্যা করবো আমরা। উদ্দীপকে গ1 অবস্থানের প্রকৃতি, ঠিক আছে। গ1 মানে তোমার এটা হচ্ছে বহিকেন্দ্রমণ্ডল আর ভিতরটা হচ্ছে আমাদের অন্তঃকেন্দ্রমণ্ডল। আমরা এখানে বহিকেন্দ্রমণ্ডল সম্পর্কে আমরা কিন্তু জানতে চাইছে, আমরা কিন্তু এটা এখন বর্ণনা করব, ঠিক আছে। এরপরে দেখো, উদ্দীপকের স্তরসমূহে তাপ, চাপ ও ঘনত্বের কি পরিবর্তন ঘটে বিশ্লেষণ করো। তার মানে তোমাকে এই ক, খ, গ1 গ2 সব দিয়ে তারপরে তোমাকে এখানে একটা কম্প্যারিজন করতে হবে, ঠিক আছে। ওকে, আমরা তাহলে সলভে যাই। যে এখানে দেখো, এখানে কি ভাইয়া, আমাদের অসমণ্ডল, এটা হচ্ছে বাইরে যেটা আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের অসমণ্ডল। তারপরের লেটটা কি ভাইয়া, তারপরের লেটটা হচ্ছে আমাদের গুরুমণ্ডল, মানে তো আমাদের বি যেটা পড়লাম, এ বি মানে ক খ, তারপরে গ1 গ2 যেটা ছিল এটা হচ্ছে আমাদের ক, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের খ। আর এটা হচ্ছে ভাইয়া আমাদের দেখো, এটা হচ্ছে আমাদের দেখো কেন্দ্রমণ্ডল দুইটা, একটা হচ্ছে বহিকেন্দ্রমণ্ডল, একটা হচ্ছে আমাদের অন্তঃকেন্দ্রমণ্ডল। তার মানে এটা হচ্ছে আমাদের গ1, এটা হচ্ছে আমাদের গ2, ঠিক আছে। এখন দেখো, এখানে তোমার উপরে কি শিয়াল স্তর দেখাইছে, তারপর এখানে কি দেখাচ্ছে ভাইয়া, দেখো কনরাড বিযুক্তি রেখা কোন জায়গায়, তোমার এই জায়গায়, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে কোন জায়গায় এটা আছে। তারপর দেখো মোহবিযুক্ত রেখা কোন জায়গায় আছে, এটা কিন্তু নিচের অংশটাতে আছে, ঠিক আছে। এটা কিন্তু উপরের অংশ তোমার কনরাড বিযুক্তি রেখা, আর মোহবিযুক্ত রেখাটা কিন্তু তার নিচের লেয়ারটাতে আছে, ঠিক আছে। এখন দেখো সীমা স্তর আর শিয়াল স্তর আমরা তো দেখলাম এটা। তারপরে গুটিনবার্গ বিযুক্তি রেখা, এটা কোন জায়গাতে আছে ভাইয়া, এখানে দেখো এটা আমাদের কোন মণ্ডল ভাইয়া, এখানে দেখো বহি কেন্দ্রমণ্ডল, ঠিক আছে। এই জায়গাটা তোমার কি আছে, এখানে গুটেনবার্গ বিযুক্তি রেখা। এখন আসি আমরা সলভে। দেখো ক নম্বর দেখো ভাইয়া, ক নম্বর কি বলছে ভাইয়া, ব্যাসল্ট স্তরের সাথে গ্রানাইট স্তরের পৃথকীকরণ রেখাকে কনরাড বিযুক্তি রেখা বলে। আচ্ছা, এই ক্ষেত্রে তোমার বলি ক এবং খ নাম্বার কিন্তু তোমাদের পুরোপুরি মুখস্থ আছে, ঠিক আছে। ক এবং খ নাম্বারের জন্য তোমরা কি করবা, তোমরা কিন্তু টেস্ট পেপার তোমাদেরকে সলভ করতে হবে। তুমি যদি বই পড়ো সবচেয়ে ভালো তোমরা আমাদের একাডেমিক পার্টটা শেষ করে তোমরা এখানে আসবা, অথবা তুমি যদি একাডেমিক পার্টটা মানে খুবই একটু তোমার উইক থাকে কিন্তু এখানে তুমি পসিবল, তুমি তোমার টেস্ট পেপারের শেষের দিকে তোমরা যাবা, দেখবা যে ক এবং খ নাম্বার দেওয়াই আছে আগে থেকে অধ্যায় ভিত্তিক করে। সো সেইগুলো আগে পড়ে রাখবা, কারণ তোমার পরীক্ষায় কিন্তু তোমরা সব কিছু পড়লে কিন্তু মানে যারা আমাদের মানে মিডিওকোর স্টুডেন্ট যারা পরীক্ষার আগে পড়ে মোটামুটি একটা A+ নিয়ে আসা ট্রাই করে, তারা কি করে ভাইয়া, তারা করে কি তোমার পরীক্ষার আগে
আগে দেখে কোন কোশ্চেনগুলো তোমার পরীক্ষায় আগে আসছে, প্রিভিয়াস ইয়ার আসছে এবং বারবার আসে, সো সেইগুলো সে কমপ্লিট করে এবং পরে যদি সময় পায় তাহলে কিন্তু ওই বইয়ে হাত দেয় অথবা দেখে, ঠিক আছে। কিন্তু তোমার যেগুলো বারবার পরীক্ষায় আসে সেগুলো কিন্তু তোমার আসার পসিবিলিটিও বেশি থাকে এবং সেইগুলো তুমি খুব ইজিলি যদি তুমি ক্যারি করতে পারো তাহলে কিন্তু তোমার পরীক্ষায় প্লাস পাওয়াটা খুবই সোজা হয়ে যাবে, ঠিক আছে। সো তোমরা এই কাজটা করবা ক এবং খ নম্বরের জন্য, বিশেষ করে তোমরা এই বইয়ে যেগুলো আছে অথবা তোমার যে টেস্ট পেপারে যেই ক এবং খ নাম্বারগুলো আছে সেগুলো কিন্তু সলভ করবা, ঠিক আছে। এখন গ নম্বরে আসো, দেখো খ নম্বরে দেখো পাত সঞ্চালন ভূমিকম্পের প্রধান কারণ ব্যাখ্যা করো। এখন দেখো ভাইয়া, যখন পাত সঞ্চালনের পাতগুলোর মধ্যে যে কোনো দুইটি পাত কাছাকাছি আসে তখন এই সংযোগ রেখা বরাবর শিলাচ্যুতি ঘটে, ফলে কি ভাইয়া ভূমিকম্পের সংঘটিত হয়। মানে তোমার কন্টিনেন্টাল প্লেট অথবা অসেনিক প্লেট, ঠিক আছে, এগুলো যখন তোমার একে অপরের সাথে তোমার ধাক্কা হবে তখন কি আমাদের শিলাচ্যুতি ঘটবে এবং সেখানে কি ভাই আমাদের ভূমিকম্প হবে, ঠিক আছে। তাই বেশিরভাগ ভূমিকম্প প্রবণ এলাকায় পাত সীমানা বরাবর অবস্থিত বিভিন্ন দেশে ভূমিকম্প সংঘটনের এটি কি ভাই আমাদের প্রধান কারণ। ওকে, এখন দেখো গ নাম্বার। আচ্ছা, গ নাম্বার দেখো ভাইয়া, এখানে গ নাম্বার স্তরটা কি ছিল আমাদের ভাইয়া, বলছিলাম আমরা বহিকেন্দ্রমণ্ডল। বহিকেন্দ্রমণ্ডল বৈশিষ্ট্যগুলো দেখি। ভূবিজ্ঞানীরা ধারণা করছেন বহিকেন্দ্র তরল অবস্থায় রয়েছে, এর বিচ্যুতি প্রায় 2270 কিলোমিটার। তরল অবস্থায় থাকার কারণে কি হয়েছে ভাইয়া, বহিকেন্দ্রের মধ্য দিয়ে তোমার ভূমিকম্পের পি তরঙ্গ, যেটা হচ্ছে আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ, এবং তোমার দীর্ঘগতিতে প্রভাবিত হবে, এবং এস তরঙ্গ যেটা আছে তির্যক যেটা তরঙ্গ থাকবে সেটা কি ভাইয়া প্রবেশ করতে পারবে না। এটি আমার আয়রন সমৃদ্ধ, যেখানে লোহা এবং নিকেল ঘনীভূত অবস্থায় আছে। লোহাটাকে কিন্তু ভাই আমাদের আয়রন বলে, ঠিক আছে, এফি। ওকে, এরপরে দেখো এই স্তরের পুরুত্ব 10.73 এবং পি তরঙ্গের গতিবেগ কত ভাইয়া, 8.1 কিলোমিটার, ঠিক আছে। এখন দেখো ঘ নাম্বারে আসো। ঘ নম্বরে দেখো উদ্দীপকের চিত্রের সাহায্যে পৃথিবীর কি ভাই আমাদের যেটা দেখলাম অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, তারপর এটা কি সবার ভিতরেরটা, তারপর হচ্ছে আমাদের কেন্দ্রমণ্ডল, ঠিক আছে, তিনটাই আছে। এবং ক এবং খ দ্বারা যেটা চিহ্নিত করছি গ1 গ2 হচ্ছিল এখানে। এবং নিচে স্তরসমূহ তাপ, চাপ ও ঘনত্ব ভিন্ন, অর্থাৎ অবশ্যই তোমার বিভিন্ন যে স্তরগুলো আছে সেগুলোর ভিন্নতা। এখন আমরা এই সেই বৈশিষ্ট্যগুলোতে আসি। দেখো এখানে কিন্তু মোটামুটি একটা পয়েন্ট আকারে দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে, তোমরা কিন্তু পয়েন্ট আকারে দিবা। এখানে দেখো অশ্বমণ্ডলের গড় পুরুত্ব ভাইয়া কত, 20 কিলোমিটার। এর সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 1000 ডিগ্রি সেলসিয়াস, প্রতি কিলোমিটারে 30 ডিগ্রি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পায়। ওকে, এরপর দেখো গুরুমণ্ডলে স্তরের গভীরতা 15 কিলোমিটার থেকে আমাদের 2900 কিলোমিটার। অশ্বমণ্ডলে কত ছিল ভাইয়া, এর পুরুত্ব ভাইয়া মাত্র এখানে 20 কিলোমিটার গড়ে, ঠিক আছে, তাপমাত্রা ছিল 30 ডিগ্রি। আর এখানে গুরুমণ্ডলে কত হচ্ছে, গুরুমণ্ডল হচ্ছে আমাদের গভীরতা হচ্ছে 15 কিলোমিটার থেকে হচ্ছে শুরু করে 2900 কিলোমিটার পর্যন্ত। এবং তারপরে কি ভাই স্তরটি আমাদের 2885 কিলোমিটার পুরু, ঠিক আছে। এর ঊর্ধ্বাংশের শিলা কঠিন ও ভঙ্গুর, যা 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকবে। এরপর দেখো আয়তনের প্রায় 82.25% কি ভাই আমাদের শতাংশ দখল করে আছে, এবং এর ওজন পৃথিবীর মোট ওজনের প্রায় শতকরা 68 ভাগ, ঠিক আছে, মানে শতকরা 68 ভাগই তোমার এই গুরুমণ্ডলটা ক্যারি করতেছে। ওকে, এরপরে দেখো এই স্তরের ঘনত্ব 4.3 থেকে 10 কিলোগ্রাম প্রতি ঘনমিটার, ঠিক আছে। এই স্তরের 100 কিলোমিটার গভীরতায় 1100 ডিগ্রি সেলসিয়াস এবং 700 কিলোমিটার গভীরতায় কত থাকতেছে ভাইয়া, 1900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের থাকতেছে, ঠিক আছে। এরপর দেখো কেন্দ্রমণ্ডলের বহিঃসীমানায় কি ভাইয়া 3000 ডিগ্রি সেলসিয়াস এবং তাপমাত্রা পরিলক্ষিত হয়। এখন দেখো ভাই এদিকে কেন্দ্রমণ্ডল স্তরটি গুরুমণ্ডলের নিচে অবস্থিত। তারপরে কি ভাইয়া, এই মণ্ডলটি লৌহ, নিকেল, সীসা, পারদ প্রভৃতি কঠিন ও ভারী পদার্থ দ্বারা গঠিত। তারপরে কি এই স্তরে ঘনত্ব ভাইয়া 11.8 থেকে 13.8 কিলোগ্রাম পার ঘনমিটার। ওকে, এরপরে দেখো কেন্দ্রমণ্ডলের শুরুতে তাপমাত্রা 3000 ডিগ্রি সেলসিয়াস থাকবে, তারপরে কি হবে, এবং অন্তকেন্দ্রে এ তাপমাত্রা বেড়ে কত হবে ভাইয়া 5000 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। ওকে, এরপর দেখো ভূপৃষ্ঠের তুলনায় কেন্দ্রমণ্ডলের চাপ অনেক বেশি থাকবে, কারণ অনেক ভিতরে, সেখানে অবশ্যই চাপ বেশি থাকবে, এবং গড় চাপ এখানে 3680 কিলোবার, ঠিক আছে। এরপর দেখো উপরের অংশে 3340 কিলোবার এবং নিচের অংশে 3700 কিলোবার থাকবে। উপরের আলোচনা থেকে বোঝা যায় পৃথিবীর পরপর 3টি স্তরের তাপমাত্রা, চাপ ও ঘনত্ব ব্যাপকভাবে পরিবর্তিত হয়, ঠিক আছে। এই পরিবর্তন নিচের দিকে বৃদ্ধি পায়, ঠিক আছে। আমরা এটা তাহলে সলভ করলাম, এটা আমরা অবশ্যই বুঝার কথা তোমাদেরকে, খুব ইজি এটা। এখন দেখো এখানে বলছে বাংলাদেশের ভূপ্রাকৃতিক অঞ্চল, ঠিক আছে। ক কি বলছে ভাইয়া, দেশের পূর্ব দিকে অবস্থিত। দেশের পূর্ব দিকে কোনগুলো অবস্থিত, আমাদের টারশিয়ারি যুগের পাহাড়গুলো, তোমাকে একটু আগে কিন্তু দেখা দিয়েছিলাম, ঠিক আছে। খ নম্বরে কি ভাইয়া, দেশের প্রায় মধ্যখানে অবস্থিত এবং মাটির রং লাল ও ধূসর। এখন তোমরা এটাকে ফাইন্ড আউট করার ট্রাই করো। এখন আসো দেখো
বাংলাদেশের ভূ প্রকৃতিকে কয় ভাগে ভাগ করা যায়? খ নম্বর হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান কি, অবশ্যই আমরা আসতেছি। ক ভূপ্রকৃতির বর্ণনা দাও, এটা বর্ণনা দিব। এবং ক, খ এবং গ। গ হচ্ছে সরি গ বলা হয়নি, গ হচ্ছে কি ভাই আমাদের নদীবাহিত পলি দ্বারা গঠিত, ঠিক আছে। তারপর দেখো ক, খ, গ এর মধ্যে ভূপ্রকৃতিটি সর্বাধিক, তার তোমার গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। এর মধ্যে ভূপ্রকৃতি সর্বাধিক, যেটা সর্বাধিক সেটাই আমাদের গঠন ব্যাখ্যা করতে হবে। আমরা সলভে আসি। দেখো ভাইয়া ক নম্বরে কি, ক নম্বরে হচ্ছে আমাদের বাংলাদেশের ভূপ্রকৃতিকে আমরা কয় ভাগে ভাগ করতেছি ভাইয়া? বাংলাদেশের ভূপ্রকৃতিকে আমরা 3 ভাগে ভাগ করা হচ্ছে, ওকে। এরপরে দেখো খ নম্বরে, খ নম্বরে কি ভাইয়া? প্লাইস্টোসিন কালের সোপান সমূহ কেন ভাইয়া? আনুমানিক 25,000 বছর পূর্বের সময়কে কি বলতেছি আমরা? প্লাইস্টোসিন কাল, ঠিক আছে। উত্তর পশ্চিমাংশের বরেন্দ্রভূমি মধুপুরের মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড়। তারপরে কি হচ্ছে ভাইয়া? কুমিল্লা জেলার লালমাই পাহাড় বা উচ্চভূমি এ অঞ্চলের কি ভাইয়া অন্তর্গত। প্লাইস্টোসিন কালে এসব সোপান গঠিত হয়েছিল বলে ধারণা করা হয়, ঠিক আছে। গ নম্বর হয়ে আসো। গ নম্বরে দেখো উদ্দীপকে উল্লেখিত ক ভূপ্রকৃতি কি ভাইয়া আমাদের আমরা ফাইন্ড আউট করলাম। এটা হচ্ছে আমাদের টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। টারশিয়ারি যুগের পাহাড় কোন দিকে ভাইয়া? রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জের পাহাড়ি এলাকাগুলো নিয়ে টারশিয়ারি অঞ্চল গঠিত, ঠিক আছে। এরপরে কি সম্ভবত টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় মিয়ানমারের দিক হতে আগত গিরিজনী আলোড়ন কি হয়েছে ভাইয়া? এখানে ধাক্কায় ভাঁজগ্রস্ত হয়ে এসব পর্বতের সৃষ্টি হয়েছে, ঠিক আছে। তাই এদের টারশিয়ারি পাহাড় বলা হয়, ওকে। এখন দেখো এই পাহাড়গুলোকে আসামের লুসা এবং মায়ানমারের কি ভাইয়া আরাকান পাহাড়ের সমগোত্রীয় বলে ধারণা করা হয়, যেহেতু তোমার একই এলাকায়, ঠিক আছে। টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চলের আয়তন 10,324 বর্গ কিলোমিটার। এই পাহাড়গুলো বেলে পাথর, তারপরে কি ভাইয়া স্লেট জাতীয় প্রস্তর এবং কর্দমের সংমিশ্রণে গঠিত। পাহাড়গুলোর গায়ে ক্ষুদ্র বৃহৎ বৃক্ষরাজির বন ও অসংখ্য ঝোপ জঙ্গল ঠিক রয়েছে, ঠিক আছে। এখন দেখো তোমার রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি জেলা এবং চট্টগ্রাম জেলার তোমার অংশ বিশেষে অবস্থিত পাহাড়সমূহ নিয়ে দক্ষিণ পূর্বাঞ্চল এবং সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার অবস্থিত বিচ্ছিন্ন ছোট বড় কি ভাইয়া পাহাড় নিয়ে উত্তর পূর্বাঞ্চল অবস্থিত, যা টারশিয়ারি যুগের কি ভাইয়া টারশিয়ারি যুগের পাহাড়সমূহের অন্তর্গত। আর এই অঞ্চলটি দেশের পূর্বাঞ্চলে অবস্থিত, ঠিক আছে। আমাদের টারশিয়ারি যুগের পাহাড়গুলো কোথায় অবস্থিত? আমাদের দেশের পূর্বাঞ্চলে অবস্থিত, ওকে। এখন দেখো ভাইয়া উদ্দীপকে উল্লেখিত ক, খ, গ ভূপ্রকৃতি কি ভাইয়া? ক ছিল আমাদের কি ভাইয়া টারশিয়ারি যুগের পাহাড়, খ কি ভাইয়া আমাদের প্লাইস্টোসিন কালের সোপানসমূহ। আর গ নাম্বার কি ছিল ভাইয়া? তারপর গটা হচ্ছে আমাদের সাম্প্রতিক কালের প্লাবনসমূহ। ওই তোমার প্রথমে চিত্রটা তুমি যদি না বুঝো, এটা যদি না বুঝো, প্রথম চিত্র দেখে আসো, সেখানে খুব ভালোভাবে বর্ণনা করে দেওয়া আছে। এদের মধ্যে সাম্প্রতিক কালের প্লাবনসমূহের ভূপ্রকৃতি সর্বাধিক। আচ্ছা তোমাদেরকে ওই চিত্রটা দেখাই, দেখো। ওকে, এই দেখো তোমার সাম্প্রতিক কালের প্লাবন সমূহ যেটা আছে, এটা অনেকটা বড় অংশ জুড়ে আছে না? সো এটাই কিন্তু অনেক বড় অংশ জুড়ে আছে, সো তোমাকে এটাই কিন্তু ব্যাখ্যা করতে হবে। আচ্ছা তাহলে আমরা চলে যাই সেই কোশ্চিনটাতে। ঠিক আছে, এখন দেখো টারশিয়ারি যুগের পাহাড়সমূহ এবং প্লাইস্টোসিন কালের সোপানসমূহ ছাড়া সমগ্র বাংলাদেশে নদী বহির্ভূত এক বিস্তীর্ণ সমভূমি, ঠিক আছে। অসংখ্য ছোট বড় নদী বাংলাদেশের সর্বত্র জালের মতো ছড়িয়ে রয়েছে। সমভূমির উপর দিয়ে এই নদীগুলো প্রবাহিত হওয়ার কারণে কি হয়েছে ভাইয়া? বর্ষাকালে বন্যার সৃষ্টি হয়। বছরের পর বছর এভাবে বন্যার সঙ্গে পরিবাহিত মাটি সঞ্চিত হয়ে প্লাবন সমভূমি গঠিত হয়েছে, ঠিক আছে। এই প্লাবন সমভূমির আয়তন 1,24,266 বর্গ কিলোমিটার, ঠিক আছে। এ সমভূমির বাংলাদেশের উত্তর অংশ থেকে উপকূলের দিকে ক্রমনিম্ন। সুন্দরবন অঞ্চল প্রায় সমুদ্র সমতলে অবস্থিত। সমুদ্র সমতল থেকে বাকি যে অংশটা আছে, বাকি অঞ্চলগুলো যেমন দিনাজপুরের উচ্চতা 37.50 মিটার, ঠিক আছে। বগুড়ার উচ্চতা 20 মিটার, ময়মনসিংহের উচ্চতা 18 মিটার এবং নারায়ণগঞ্জ ও যশোরের উচ্চতা হচ্ছে 8 মিটার। এটা কিন্তু ভাইয়া আমাদের মেন সি লেভেল থেকে কিন্তু এর উচ্চতাটা, ঠিক আছে। এই অঞ্চল বিক্ষিপ্তভাবে অসংখ্য জলাভূমি ও নিম্নভূমি ছড়িয়ে আছে। এর কিছু সংখ্যক পরিত্যক্ত অসক্ষুরাকৃতির নদীখাত, ঠিক আছে। স্থানীয়ভাবে এগুলোকে বিল বলবো, ঝিল বলবো, হাওর বলবো বলে, ঠিক আছে। এদের মধ্যে চলন বিল, মাদারীপুর বিল, সিলেট অঞ্চলের কি ভাইয়া? সিলেট অঞ্চলের আমাদের হাওর সমূহ বর্ষার পানিতে পরিপূর্ণ হয়ে হ্রদের আকার ধারণ করে। সমগ্র সমভূমির মাটির স্তর খুব গভীর এবং ভূমি খুবই উর্বর, ঠিক আছে। এখন আসো 4 নম্বরে। দেখো ভাইয়া 4 নম্বর কোশ্চেনটা এখানে, এটা একটা ক নম্বরের পাহাড় বলছে, এটা একটা পাহাড়, খ নাম্বার এটা একটা পাহাড়,
ঠিক আছে, তোমাকে চিত্র দেখে কিন্তু বুঝতে হবে কোনটা কোন বাহার। ক নাম্বার কি ভাই এখানে ভাজের মতো আছে, ঠিক আছে। আর এখানে কি ভাইয়া, এখানে তোমার কিন্তু তোমার লাভাগুলা বের হচ্ছে, এটা এক ধরনের। আরেকটা এখানে তোমার জমা আছে। সো এগুলোকে আমরা কি বলবো, তোমরা যদি এটা না বুঝে থাকো, তোমার চিত্র দেখে না বুঝে থাকো, তাহলে কিন্তু তোমাদের একটু একাডেমিকটা ঘাটে আসতে হবে, ঠিক আছে। একাডেমিক একটু পড়ে আসবে, তাহলে সবচেয়ে ইজি হবে তোমার জন্য। এখন ক নাম্বার দেখো, পর্বত কাকে বলে, খ নাম্বার স্তূপ পর্বত কি, সেটা আমার উদ্দীপকে গ চিহ্নিত পর্বতের বর্ণনা দাও। গ চিহ্নিত পর্বত হচ্ছে আমাদের ভাইয়া ল্যাকুলিক পর্বত, ঠিক আছে। এখানে দেখো গ নাম্বারটা হচ্ছে আমাদের ল্যাকুলিক পর্বত, ওকে। এখন দেখো ক নম্বরে কি, ঘ নম্বরে বলছে উদ্দীপকে ক এবং খ চিহ্নিত পর্বের মধ্যে পার্থক্য, ঠিক আছে। এখন তোমার এখানে ম্যাগমা বের হচ্ছে, আর এখানে তোমার এখানে ভাঁজ হয়ে আছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ক নম্বরে যাই, সেটাতে আমরা সলভ করবো। এখন ক নম্বরে দেখো আমাদের হচ্ছে পর্বত কাকে বলে, এই সিম্পল সংখ্যা ভূপৃষ্ঠের বিস্তৃত অঞ্চল জুড়ে সুউচ্চ যে শিলাস্তূপ, ওটাকে আমরা পর্বত বলবো। তারপরে দেখো ভূ আলোড়নের ফলে ভূত্বকের স্থানচ্যুতি ঘটে, ভূত্বকের এই স্থানচ্যুতি কোথাও উপরের দিকে হয়, আবার কখনো নিম্নগামী হয়, ঠিক আছে। চ্যুতি বরাবর ঊর্ধ্বগামী শিলাস্তূপকে পর্বত বলে, ওকে। এ ধরনের পর্বতের অন্তর্গত এক পাশ থেকে কোন বিশিষ্ট স্বাভাবিক চ্যুতি থাকে, ব্ল্যাক ফরেস্ট, ভোজ, নীলগিরি, অন্নামালি এ পর্বতের অন্তর্ভুক্ত। এটা একটা মোটামুটি তোমাদের একটা মনে রাখতে হবে এটা, ঠিক আছে। এখন গ নাম্বার দেখো, গ নাম্বারটা কি আমরা আইডেন্টিফাই করলাম ভাইয়া, সেটা ছিল আমাদের ল্যাকুলিক পর্বত। ল্যাকুলিক পর্বত দেখো ভূ আলোড়নের ফলে ভূ অভ্যন্তরে গলিত ম্যাগমা ভূপৃষ্ঠের খুব কাছাকাছি এসে ভাইয়া জমাট বেঁধে যাবে, ঠিক আছে। গম্বুজ আকৃতির হবে, সেই পর্বতটাকে আমরা কি বলতে ভাইয়া, ল্যাকোলিথ পর্বত। আমরা জানি ভূ অভ্যন্তর থেকে গলিত ম্যাগমা থাকে, ঠিক আছে। এগুলো সবসময় কোন ফাটল দিয়ে ঊর্ধ্বমুখী হয়ে ভূপৃষ্ঠে বের হয়ে আসতে চেষ্টা করে, কোনো কোনো কারণে সেই ভূ আলোড়ন অথবা অন্য কোনো কি বলতেছে ভাইয়া প্রাকৃতিক কারণে ভূ অভ্যন্তরে কোথাও ফাটল দেখা দিলে ওইসব ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের দিকে আসতে থাকে, কিন্তু কোনো কারণে ভূপৃষ্ঠের খুব কাছাকাছি এসে গলিত ম্যাগমা সমূহ জমাট বাঁধতে থাকে, ঠিক আছে। জমাট বাঁধে যাবে এবং কি হবে, পর্বতের সৃষ্টি হয়ে যাবে। এই পর্বতটি দেখতে অনেকটা কি ভাই আমাদের গম্বুজের মতো মনে হয়, তাকে এটাকে আমরা কি বলতেছি, ল্যাকোলিথ বা গম্বুজ আকৃতির পর্বত, ঠিক আছে। এখন দেখো ভাইয়া ক নম্বরে যেটা আমরা দুইটা বললাম, একটা তোমার হচ্ছে ভাঁজ আছে, আর একটা কি ভাইয়া আমাদের, আরেকটা ছিল আমাদের এখানে তোমার ম্যাগমা বের হয়ে যাচ্ছে, সেটাকে আমরা কি বলতেছি ভাইয়া, দেখো ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত, আরেকটা কি হচ্ছে ভাইয়া আমাদের আগ্নেয় পর্বত, ঠিক আছে, যেহেতু আমাদের এখান থেকে ম্যাগমা বের হয়ে যাচ্ছে। এখন দেখো বিস্তৃত অঞ্চল জুড়ে শিলায় ঢেউয়ের মতো ভাঁজ পরে যে পর্বতের সৃষ্টি হয়, সেটাকে আমরা কি বলতেছি ভাইয়া, ভঙ্গিল পর্বত। মনে করো তোমার এখানে যে পর্বতটা আছে এখানে ভাঁজ থাকবে, ঠিক আছে। ভাঁজ থাকলে তোমার এটা ভঙ্গিল পর্বত। ভূত্বক নানা ধরনের স্তরের সাহায্যে গঠিত হয়, বৃষ্টিপাত, হিমবাহ, নদী, বায়ু প্রভৃতির তোমার কি হচ্ছে ভাই সাহায্যে ভূপৃষ্ঠস্থ শিলা ক্ষয় হয় এবং ক্ষয়প্রাপ্ত পদার্থ সমুদ্রগর্ভে পলির আকারে স্তরে স্তরে সঞ্চিত হয়। সামুদ্রিক পাত ও তোমার মহাদেশীয় পাতগুলো পরিচালন স্রোতের মাধ্যমে গতিশীল হয়ে পড়লে প্রবল পার্শ্বচাপের সৃষ্টি হয়। এতে অগভীর সমুদ্রে সঞ্চিত পাললিক শিলাসমূহ কি বলছে ভাইয়া, দেখো শিলাস্তর সংকুচিত হয়, কি হয় ভাইয়া, সংকুচিত হয় এবং ঢেউয়ের আকারে উঁচু নিচু হয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে, ঠিক আছে। তোমার এখানে তোমার ওশেনিক প্লেট এবং তোমার কন্টিনেন্টাল প্লেট দুইটা মিলেও তোমার একটা ভঙ্গিল পর্বত তোমার তৈরি করতে পারে, ঠিক আছে। মানে তোমার কলিউশন হলে তোমার এখানে কিছু একটা হচ্ছে এখানে। এখন দেখো এশিয়ার হিমালয়, দক্ষিণ আমেরিকার আন্দিস, উত্তর আমেরিকার রকি এবং হচ্ছে কি ভাই ইউরোপের আমাদের আল্পস যে পর্বতমালা আছে, সেটা হচ্ছে আমাদের ভঙ্গিল পর্বতমালার উদাহরণ। এসব পর্বত বিস্তীর্ণ অঞ্চলব্যাপী অবস্থান করে, ওকে। কোনো কোনো ক্ষেত্রে ভূয়ালনের ফলে ভূত্বকের দুর্বল অংশ ফেটে যায়। ওই ফাটলের মধ্য দিয়ে ভূগর্ভস্থ উত্তপ্ত লাভা, নানা প্রকার গ্যাস এবং কি ভাইয়া ও বাষ্প, ছাই ইত্যাদি প্রবল বেগে নিগৃহীত হয়ে ফাটলের চারদিকে সঞ্চিত হয়। এরূপে বারবার ওইসব পদার্থ ফাটলের চারদিকে সঞ্চিত হতে হতে পর্বত তোমার উঁচু হয়, আগ্নেয় পদার্থ সঞ্চিত হয়। এ প্রকার পর্বত গঠিত হয় বলে একে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত বলে, ঠিক আছে। তোমার লাভাগুলো বের হয়ে কি করবে ভাইয়া, তোমার এখানে সঞ্চয় হবে, এর পাশেগুলোতে সঞ্চয় হবে, এই কারণে তোমার এটাকে আমরা সঞ্চয়জাত পর্বত বলতেছি। জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুবিয়াস, কেনিয়ার কিলিমানজারো, তারপরে কি ভাই হায়ো দ্বীপের মনোলিয়া, তারপরে হচ্ছে ইত্যাদি সঞ্চয়জাত পর্বতের উদাহরণ। এছাড়া ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে ব্যারেন তোমার নারকোন্দাম দ্বীপে এ ধরনের পর্বত দেখা যায়। অতএব বলা যায় দুটি পর্বতের মধ্যে বৈশিষ্ট্যগত ভিন্নতা রয়েছে, ওকে। 5 নম্বরে আসো ভাই, 5 নম্বরে দেখো ভূ অভ্যন্তরীণ স্তরসমূহ। সবচেয়ে উপরের স্তর, খ হচ্ছে আয়তনে সর্বাধিক, গ হচ্ছে সর্বনিম্ন স্তর, এই স্তরের নাম হচ্ছে NIFE। এখন দেখো ভাইয়া ভূত্বক কাকে বলে, মহাবিযুক্ত রেখা তোমাকে কিন্তু দেখাই দিছি আমি, ঠিক আছে। গ নাম্বার দেখো, গ নাম্বার বলছে উদ্দীপকে খ স্তরের বর্ণনা। খ স্তর কি বলছে, আয়তনে সর্বাধিক। এটা কিন্তু আমরা তোমাকে ওই চিত্রে কিন্তু দেখাই দিছে ভাইয়া, ঠিক আছে।
তোমার ওই চিত্রটা দেখানোর কিন্তু কারণ ছিল, ওই চিত্রটা দেখানোর মতো তুমি এই অধ্যায়টা মোটামুটি ইজিলি তোমার এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন দেখো জীবজগতের উপর কয় স্তরের গাঠনিক গুরুত্ব বিশ্লেষণ করা, সবচেয়ে উপরের স্তর, সব কিন্তু আমি দেখাই দিছি, তুমি এখন খুব ইজিলি কিন্তু এটা বর্ণনা করতে পারবা। ঠিক আছে, আমরা তাহলে সলভে দেখি। দেখো ক নাম্বার কি বলছে ভাইয়া, ভূত্বক ভূপৃষ্ঠের কঠিন বহি আবরণ। ঠিক আছে, এখন দেখো মহাবিযুক্ত রেখা, ভূত্বক ও গুরুমণ্ডলের পৃথককারী শিলাস্তর হলো মহাবিযুক্ত রেখা। তোমাকে একটু দেখাই দিছি আমি, ভূকম্পন তরঙ্গের মাধ্যমে জানা যায় অশ্বমণ্ডল ও গুরুমণ্ডলের মধ্যে একটি পাতলা স্তর আছে, যেটা 1990 সালে সার্বিয়ার ভূকম্পনবিদ মোহরোভিচিক প্রথম আবিষ্কার করেন। তার নাম অনুসারে এই স্তরটাকে কি বলছে ভাইয়া, মহাবিযুক্ত রেখা করছে। ঠিক আছে, আচ্ছা এখন গ নাম্বার দেখো ভাই, উদ্দীপকে উল্লেখিত ক্ষয় স্তর গুরুমণ্ডলকে নির্দেশ করে। ঠিক আছে, ভূত্বকের প্রায় 2885 কিলোমিটার পর্যন্ত পুরুমণ্ডলে তোমার কি বলে, গুরুমণ্ডল বলে। এটা ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। এখানে কি কি আছে ভাইয়া দেখো, সিলিকা, ম্যাগনেসিয়াম, লোহা, কার্বন, অন্যান্য খনিজ পদার্থ। ঠিক আছে, এটি কি হচ্ছে ভাইয়া, এই গুরুমণ্ডলে ঊর্ধ্ব গুরুমণ্ডল যা 700 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই মণ্ডল প্রধানত লোহা ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ সিলিকেট খনিজ দ্বারা গঠিত। গুরুমণ্ডল প্রধানত আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইড সমৃদ্ধ খনিজ দ্বারা গঠিত, এবং এর আয়তন কি হচ্ছে ভাইয়া আমাদের সর্বাধিক। ওকে, গ নম্বর দেখো ভাইয়া, গ নম্বরে হচ্ছে আমাদের ক স্তর কি ছিল ভাইয়া, অশ্বমণ্ডল, যেখানে আমরা মনে করে থাকি এর উপরে। অশ্বমণ্ডল সরাসরি জীবজগতের অস্তিত্বের সাথে জড়িত, তাই স্তরে যথেষ্ট গুরুত্ব আছে। কি ভাইয়া দেখো, অশ্বমণ্ডলের উপরের ভাগে পৃথিবীর বাহ্যিক অবয়বগুলো, যেমন কি ভাইয়া পাহাড়, পর্বত, সমভূমি ইত্যাদি দেখা যায়, সেখানে মানুষ বসতি গড়ে ওঠে। ঠিক আছে, জীবজগতে বেঁচে থাকার জন্য খনিজ ও অন্যান্য প্রয়োজন, সেগুলো আমরা কিন্তু ভাইয়া অশ্বমণ্ডল থেকে পাই। ঠিক আছে, মানুষের ব্যবহৃত জ্বালানি সম্পদ, কয়লা, তেল, গ্যাস, তারপরে কৃষিকাজের জন্য ব্যবহৃত যেটা গৃহ নির্মাণ প্রভৃতি সবকিছুই অশ্বমণ্ডলের উপর নির্ভরশীল জীবজগৎ, আর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রকৃতির ওপর নির্ভরশীল। ঠিক আছে, আর এই প্রাকৃতিক পরিবেশের আধার হলো কি ভাইয়া আমাদের অশ্বমণ্ডল। ওকে, এখন দেখো সুতরাং জীবজগতের উপর ক স্তরের অশ্বমণ্ডলে যেই বলছে কি গাঠনিক গুরুত্ব অপরিসীম। এখন 6 নম্বর দেখো ভাইয়া, 6 নম্বর কি বলছে দেখো, ভারতে ক পর্বতমালা রয়েছে, বাংলাদেশের উত্তরে অবস্থিত এবং কি হচ্ছে ভাইয়া পৃথিবীর বৃহত্তম। আবার খ একটি পর্বত যার উদাহরণ ভারতের বিন্ধ্য পর্বত। ঠিক আছে, এখন দেখো ভাইয়া পর্বত কাকে বলে এটা আমরা সলভ করছি, মালভূমি গঠনের প্রক্রিয়া, এটা আপনার দেখাইতে হবে। গ নম্বর দেখো ভাইয়া, উদ্দীপকের ক পর্বত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। উদ্দীপকের ক পর্বতটা কি ভাইয়া, উত্তরে অবস্থিত। উত্তরে আমাদের কি অবস্থিত ভাই, হিমালয়। এখন হিমালয় কেন তৈরি হয়েছে আমরা দেখাবো। এখন উদ্দীপকের ক এবং খ পর্বত দ্বয়ের বৈশিষ্ট্য তুলনামূলক আলোচনা করো। খ হচ্ছে কি ভাইয়া আমাদের এখানে ভারতের বিন্ধ্য পর্বত দেখাচ্ছি। ঠিক আছে, আমরা এখন সলভে চলে যাই। এখন আমরা সলভ করব। দেখো ক নম্বর হয়েছে, এখন খ নম্বর দেখো ভাইয়া মালভূমি। তোমার এখানে মালভূমি গঠনের সাথে ভূআলোড়ন, ভূপ্রকৃতির ক্ষয় প্রক্রিয়া ও লাভা সঞ্চালিত প্রক্রিয়া জড়িত। ঠিক আছে, কি হবে দেখো, পর্বত গঠনের সময় ভূআলোড়নের ফলে বিস্তীর্ণ ভূভাগ উঁচু হয়ে মালভূমি তৈরি হয়। ঠিক আছে, আবার উঁচু ভূভাগ প্রকৃতির শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে মালভূমিতে পরিণত হয়। এছাড়াও মহাদেশীয় উঁচু ভূমিতে লাভা সঞ্চিত হয়ে মালভূমি তৈরি করে। ওকে, ঠিক আছে, দেখো তারপরে গ নম্বরে আসো। গ নম্বরে দেখো ভাইয়া, উদ্দীপকের ক পর্বত কি ভাইয়া আমাদের ভঙ্গিল পর্বত। মানে তোমার এখানে আমাদের যে হিমালয় পর্বত সেটা কিন্তু আমাদের ভঙ্গিল পর্বত। ঠিক আছে, কোনো বৃহৎ জলরাশির অববাহিকা পলি এসে জমা হলে এই অববাহিকা পার্শ্ববর্তী অঞ্চল হতে দুর্বল হয়, ফলে অভ্যন্তরীণ চাপ ও পার্শ্ববর্তী অঞ্চলের চাপ ও ভূ আন্দোলনের ফলে অববাহিকার তলানিসমূহ কুঁচকে গিয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। পৃথিবীর অধিকাংশ বিখ্যাত পর্বত শ্রেণী এ ধরনের ভঙ্গিল পর্বত, যেমন এশিয়ার তোমার কি ভাইয়া হিমালয় পর্বত। ঠিক আছে, উদ্দীপকে বাংলাদেশের উত্তরে অবস্থিত এবং পৃথিবীর বৃহত্তম ভারতের হিমালয় পর্বত ভাঁজ পরে সৃষ্টি হয়েছে। সুতরাং ক আমাদের কি ভাইয়া ভঙ্গিল পর্বতের উদাহরণ। ঠিক আছে, এখন ভাইয়া গ নম্বরে আসো। গ নম্বরে দেখো ভাইয়া ক ও খ কি ছিল ভাইয়া, ক হচ্ছে আমাদের ভঙ্গিল পর্বত ছিল, আর গ নাম্বারটা কি হচ্ছে ভাইয়া, সরি খ নাম্বারটা সেটা আমাদের হচ্ছে ভাইয়া স্তূপ পর্বত। ওকে, এখন দেখো বৈশিষ্ট্য ভঙ্গিল পর্বতে আসি ভাইয়া। ভঙ্গিল পর্বতে ভাঁজ কি, তোমার বৈশিষ্ট্য হচ্ছে ভাজি ভঙ্গিল পর্বতের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, এ পর্বতে অনেক শৃঙ্গ থাকে। ঠিক আছে, যেমন তোমার হিমালয়ে অনেক শৃঙ্গ আছে। ওকে, সো এটা তোমার হচ্ছে ভঙ্গিল বা ভাঁজ পর্বত। ঠিক আছে, এই পর্বতের শিলাস্তরের মাঝে আগ্নেয় ও রূপান্তরিত শিলা থাকবে। ঠিক আছে, পৃথিবীর দীর্ঘ উচ্চতম পর্বতগুলো এই পর্বত অন্তর্ভুক্ত। দীর্ঘ চ্যুতিরেখা এবং এ পর্বতে লক্ষ্য করা যায়। এখন দেখি স্তূপ পর্বতে আসি। স্তূপ পর্বতের ঢাল খুব খাড়া হয়। ঠিক আছে, কারণ স্তূপ পর্বত ধীরে ধীরে উঁচু হয় না, ভূপৃষ্ঠ থেকে হঠাৎ মাথা তুলে দাঁড়ায়। আর যে ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো তোমার এখানে এর এক ভূমি ছিল, এখানে তোমার হঠাৎ করে তোমার একটা ভূমি যদি উপরের নিচে নামে যায়, তোমার এই অংশটা যদি এখানে নামে যায়, তখন তোমার কি হচ্ছে ভাইয়া দেখো, তোমার যদি এখন রাবারটা দেখি। ওকে, তোমার এখানে হঠাৎ করে একটা হয়েছে না ভাইয়া, তোমার একটা মানে খাত তৈরি হয়ে যাচ্ছে না, এটাই তোমার এখানে স্তূপ পর্বতের কথা বলছে। ওকে, এটা তোমার এটা নিচেও নামতে পারে অথবা উপরে উঠতে পারে। ওকে,
আচ্ছা এখানে আসি, দেখো ভঙ্গিল পর্বতের ন্যায় তোমার স্তূপ পর্বত বিস্তীর্ণ অঞ্চলব্যাপী অবস্থান করে না, তবে মহাদেশের কোনো কোনো অঞ্চলে বিচ্ছিন্নভাবে তোমার স্তূপ পর্বত দেখা যায়। এ পর্বত খুব বেশি উঁচু হয় না, স্তূপ পর্বতের চূড়া চ্যাপ্টাকৃতির হয় এবং কি ভাই এ পর্বতের শৃঙ্গ থাকবে না। ওকে, উদ্দীপকে ভারতের হিমালয় পর্বতমালা রয়েছে যা বাংলাদেশের উত্তরে অবস্থিত এবং পৃথিবীর বৃহত্তম, যা ভঙ্গিল পর্বতের অন্তর্ভুক্ত। অপরদিকে রয়েছে ভারতের বিন্ধ্য পর্বত বা স্তূপ পর্বতের অন্তর্ভুক্ত। তাই বলা যায় দুটি পর্বতের মধ্যে বৈশিষ্ট্যগত বৈসাদৃশ্য বিদ্যমান। ঠিক আছে, 7 নম্বরে দেখো ভাই, 7 নম্বরে কি তোমার এখানে ক নাম্বার বলছে, এখানে দেখাইছে খ নাম্বার গ নাম্বার। তোমার কি ভাই এখানে গুরুমণ্ডল, অশ্বমণ্ডল, গুরুমণ্ডল আর এটা কি ভাইয়া কেন্দ্রমণ্ডল। ঠিক আছে, এটাই কিন্তু বর্ণনা করতে বলছে। দেখো ক নাম্বারে বিভিন্ন শিলা ও খনিজ সংমিশ্রণে গঠিত, এটা ব্যাখ্যা করতে বলছে, এবং খ এবং গ স্তরের ভিন্ন, এটা ব্যাখ্যা করতে বলছে। এটা কিন্তু আমরা ব্যাখ্যা করছি, তবু আমরা দেখাইছি। দেখো ক নাম্বারে বলছে ভূত্বক কি, প্লাবন সমী বলতে কিভাবে গঠিত হয়। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু আমরা ব্যাখ্যা করছি, তারপরেও দেখাইছি। দেখো ভূত্বক কাকে বলবো আমরা, পৃথিবীর উপরে যে কঠিন ও পাতলা শিলাস্তর সেটাকে আমরা ভূত্বক বলবো। এখন সমভূমি কিভাবে গঠিত হয়, নদীর উভয় তীরে বন্যা দ্বারা বাহিত পলি সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি করে তাকে কি বলতেছে ভাই আমরা প্লাবন সমভূমি বলতেছি। ওকে, এখন দেখো ছোট বড় অসংখ্য নদী জালের মত ছড়িয়ে আছে সমতল ভূমির ওপর দিয়ে। এই নদীগুলো প্রভাবিত হওয়ায় বর্ষাকালে বন্যার সৃষ্টি হয় এবং পরিবাহিত পলিমাটি থেকে প্লাবন সমভূমি গঠিত হয়। ওকে, গ নম্বরে দেখো ভাই, উদ্দীপকের ক স্তর রসমণ্ডল বা ভূত্বককে নির্দেশ করতে, যেটা দেখাইলাম। পৃথিবীর উপরে কঠিন ও পাতলা শিলাস্তর হলো অশ্বমণ্ডল বা ভূত্বক, ভূত্বকের উপর হালকা কঠিন শিলাস্তরটি শিয়াল স্তর। ঠিক আছে, মানে সিলিকন আর অ্যালুমিনিয়াম একসাথে হচ্ছে শিয়াল স্তর। ঠিক আছে, এবং নিচে ভারী শিলাস্তরটিকে সীমা স্তর বলে। ঠিক আছে, সিলিকন আর হচ্ছে ভাইয়া ম্যাগনেসিয়াম। ঠিক আছে, অসমণ্ডলের বাইরের স্তর বা শিয়াল স্তরে গ্রানাইট শিলার পরিমাণ বেশি। গ্রানাইট শিলার কিভাবে সিলিকন ও অ্যালুমিনিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি। অসমণ্ডলের নিচের অংশ অর্থাৎ মহাসাগরের তলদেশ ব্যাসল্ট শিলায় সিলিকন ও ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি। ঠিক আছে, উদ্দীপকের ক স্তরটি বিভিন্ন শিলা ও খনিজের সমন্বয়ে গঠিত। অসমণ্ডল ও বিভিন্ন শিলা খনিজের সমন্বয়ে গঠিত হয়েছে, সুতরাং ক স্তরটি অসমণ্ডল। আমরা প্রথমে দেখছি কিন্তু এটা আমাদের অসমণ্ডল। ঠিক আছে, এখন দেখো খ নম্বর আসবে। খ নম্বরে কি ভাই গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। ঠিক আছে, মানে দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তর। সো এটার মধ্যে পার্থক্য অবশ্যই আছে, আর কিন্তু আমরা আগেও সলভ করছি। দেখো গুরুমণ্ডল স্তরের গভীরতা 15 কিলোমিটার থেকে 2900 কিলোমিটার পুরু। এই স্তরটি প্রায় 2885 কিলোমিটার পুরু। এই ঊর্ধ্বাংশে শিলা কঠিন ও ভঙ্গুর হয়ে থাকে, যা 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং গুরুমণ্ডলের উপরের অংশ প্রধানত ব্যাসল্ট জাতীয় শিলা দ্বারা গঠিত, তবে এই স্তরটি সিলিকন, ম্যাগনেসিয়াম, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে তোমার লোহা, কার্বন, তারপরে হচ্ছে গিয়ে প্রকৃতি উপাদানে গঠিত। এগুলোর মধ্যে প্রধান উপাদান সিলিকন ও ম্যাগনেসিয়াম। ঠিক আছে, এটি পৃথিবীর মোট আয়তনের প্রায় 82.25% দখল করে আছে এবং পৃথিবীর মোট ওজনের প্রায় তোমার 68 ভাগ। ঠিক আছে, এই স্তরের কি বলছে ভাইয়া ঘনত্ব 4.3 থেকে 10 কিলোগ্রাম পার ঘনমিটার। তবে এই স্তরের কি ভাইয়া উপরের অংশের চাপ 260 তোমার কিলোগ্রাম এবং তোমার গড় চাপ কি 885 কিলোগ্রাম। ঠিক আছে, এই স্তরে কি ভাইয়া পি তরঙ্গের গতিবেগ 6.9 থেকে 10.7 কিলোমিটার পার সেকেন্ড এবং গঠন উপাদানের গুরুত্বের তারতম্য অনুসারে কি ভাইয়া এই মণ্ডলকে আমরা দুটি স্তরে ভাগ করা হয়েছে, যথা একটা হচ্ছে বহিঃগুরুমণ্ডল আর একটা হচ্ছে কি ভাইয়া অন্তঃগুরুমণ্ডল। ঠিক আছে, এখন দেখো ভাইয়া অন্যদিকে কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডলের নিচে অবস্থিত, অর্থাৎ 2885 কিলোমিটার থেকে ভাইয়া 6371 কিলোমিটারের মধ্যে অবস্থিত গুটেনবার্গ বিযুক্তি রেখা। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের সংযোগস্থানকে তোমার কি ভাইয়া বলতেছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। ঠিক আছে, এর থেকে এর গভীরতা 3486 কিলোমিটার। ঠিক আছে, এখন দেখো বিজ্ঞানীদের ধারণা এই মণ্ডলটি লৌহ, নিকেল, পারদ, সীসা প্রভৃতি কঠিন ও ভারী পদার্থ দ্বারা গঠিত। এই মণ্ডলটি পৃথিবীর মোট আয়তনের শতকরা প্রায় 16.2 ভাগ স্থল দখল করলেও এর ওজন কি হচ্ছে ভাইয়া পৃথিবীর মোট ওজনের প্রায় 31.5 ভাগ। এই স্তরের ঘনত্ব কত ভাইয়া 11.8 থেকে 13.6 কিলোগ্রাম পার ঘনমিটার। ঠিক আছে, এই স্তরে বহিকেন্দ্র তরল ও চটচটে থাকবে, আঠালো অবস্থায় রয়েছে এবং বলে এস তরঙ্গ প্রবেশ করতে পারবে না, এবং কি হচ্ছে ভাইয়া এস তরঙ্গের তরল পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না। পি তরঙ্গের গতিবেগ বহিকেন্দ্র 10.3 কিলোমিটার পার সেকেন্ড থাকলেও অন্তঃকেন্দ্রে কি হচ্ছে ভাইয়া এই গতিবেগ বৃদ্ধি পেয়ে 11.2 কিলোমিটার পার সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে, 8 নম্বর দেখো ভাই এখানে কি বলছে, ক
নাম্বার এখানে দেখো, খ নাম্বার এখানে দেখো, এই তোমার এই দুইটা ক এবং খ দেখে উদ্দীপক দেখে তুমি বুঝা পাইছো যে মোটামুটি এটা তোমার কমন হবে, কারণ তোমার এখানে খ নাম্বার তুমি যেখানে আমাদের যে পর্বতগুলো আছে এবং এই ক নাম্বারের যে অংশটা আছে সেটা কিন্তু আমরা আলোচনা করছি এবং তোমার খুব ইজিলি কিন্তু এটা আইডেন্টিফাই করতে পারবে। ঠিক আছে, ডাইরেক্ট আমরা ইয়াতে চলে যাচ্ছি। এখন দেখো সমভূমি কাকে বলে, লালমাই পাহাড়ের মৃত্তিকা লালচে ধরনের, এটা ব্যাখ্যা করো। এরপর আসছি গ নম্বরে খ চিহ্নিত অঞ্চলের বৈশিষ্ট্যগত, মানে কি ভাই আমাদের টারশিয়ারি যুগে যে পাহাড়গুলো আছে তোমার সেগুলো কিন্তু বর্ণনা করতে বলছে। ঠিক আছে, ঘ নম্বরে কি বলছে ভাই, উদ্দীপকে ক অঞ্চল এবং খ অঞ্চলের অপেক্ষা কৃষিকাজের জন্য অধিক উপযোগী। কি কারণে, এখানে তোমার অনেক পলি থাকে না ভাইয়া, পলি থাকার কারণে কি হচ্ছে ভাই, এটা অনেক উর্বর থাকে। আচ্ছা আমরা সলভেই দেখি, দেখো ওকে। ক নম্বর সমুদ্রপৃষ্ঠের ন্যায় একই সমতল বা সামান্য উচ্চে অবস্থিত বিস্তীর্ণ স্থলভাগকে সমভূমি বলতেছি আমরা। তারপরে কি, লৌহ ও অক্সাইডের উপস্থিতির জন্যই লালমাই পাহাড়ের কি ভাইয়া মৃত্তিকা লালচে বর্ণের হয়। মাটিতে বৃষ্টিপাতের ফলে ধৌত প্রক্রিয়ায় সিলিকা মাটির নিচের স্তরে চলে যায় এবং উপরের স্তরে লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইডের আধিক্য দেখা যায়। মূলত লৌহ অক্সাইডের উপস্থিতির জন্য কি হচ্ছে ভাইয়া, লালমাই পাহাড়ের মাটির রং কি হচ্ছে ভাইয়া আমাদের লাল হবে। ঠিক আছে, মেইন কারণ হচ্ছে তোমার লৌহ অক্সাইড। ঠিক আছে, আয়রন অক্সাইড থাকার কারণে সেটা আমাদের কি হচ্ছে ভাইয়া, লালমাই পাহাড়ের রং লাল হয়। ওকে, গ নম্বরে দেখি ভাইয়া, গ নম্বরে একদম সলভে চলে আসি। গ নম্বরে তোমার এখানে খতে কি ছিল ভাই, আমাদের টারশিয়ারি যুগে যে পাহাড়গুলো ছিল দক্ষিণ আমাদের পূর্বাঞ্চলে, ঠিক আছে, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলা, চট্টগ্রাম জেলার অংশবিশেষ তোমার অবস্থিত পাহাড়সমূহ নিয়ে এই অঞ্চল গঠিত। এই অঞ্চলের এই পাহাড়সমূহ কি ভাইয়া বিশাল পাললিক সমভূমির সমৃদ্ধ বাংলাদেশকে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে বৈচিত্র্যময় ও অপরূপ করে তুলেছে। ভাঁজগ্রস্ত এই পাহাড়গুলো উত্তর দক্ষিণে লম্বাভাবে অবস্থিত, পাহাড়ের মাঝে বহু সংকীর্ণ উপত্যকা বিদ্যমান। এই উপত্যকা দিয়ে কি ভাইয়া পার্বত্য নদীগুলো পাহাড়সমূহ বরাবর প্রভাবিত হয়েছে এবং পরে মোড় ফিরিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এই নদীগুলো হলো কর্ণফুলী, সাঙ্গু, মাতামুহুরী, তারপরে কি ভাইয়া হালদা, কাসালং, নাফ প্রভৃতি। পাহাড়ি এলাকার নদীগুলো বেশ কি ভাইয়া বেশ খরস্রোতা, তাই পানি বিদ্যুৎ উৎপাদনের উপযোগী। ঠিক আছে, ফলে কর্ণফুলী নদীর উজানে কাপ্তাইয়ে বাঁধ দিয়ে পানি বিদ্যুৎ কেন্দ্র করছে। ঠিক আছে, এটা কিন্তু তোমার রাঙ্গামাটিতে। ওকে, চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়ের গায়ে কতিপয় উষ্ণ প্রস্রবণ আছে। ঠিক আছে, এখন দেখো এই অঞ্চলের পাহাড়গুলো গড় উচ্চতা প্রায় 600 মিটার, কিন্তু পশ্চিম দিক থেকে পূর্ব দিকে পাহাড়গুলো উচ্চতা ক্রমশ বেশি। এখন দেখো ভাই গ নম্বরে কি বলছে, ক ও খ অঞ্চলগুলো হলো, সরি ঘ নম্বরে ক ও খ অঞ্চলগুলো কি ভাইয়া সাম্প্রতিক কালের প্লাবন, আর একটা কি আমাদের টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ অন্তর্ভুক্ত। এদের মধ্যে ক অঞ্চল তথা সাম্প্রতিক কালের প্লাবন সমূহ কৃষিকাজের জন্য উপযোগী। কেন, কারণ খুবই উর্বর এই মাটিগুলো। ঠিক আছে, টারশিয়ারি যুগে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম তোমার পাহাড়ি এলাকাগুলো নিয়ে এই অঞ্চল গঠিত। তারপরে কি বলছে, এখানকার পার্বত্য ভূমি কৃষিকাজের জন্য বিশেষ উপযোগী নয়। কেন, দেখো ভাইয়া, স্থানীয় আদিবাসীগণ জুম পদ্ধতিতে চাষাবাদ করে। এই পদ্ধতিকে কোনো স্থানে জঙ্গল কেটে চাষাবাদ করা হয় এবং কয়েক বছর চাষাবাদ করার পর উক্ত জমি ত্যাগ করে অন্য স্থানে পরিষ্কার করে চাষাবাদ করা হয়। এই ধরনের চাষাবাদ পদ্ধতি হচ্ছে আমাদের জুম চাষ নামে পরিচিত। পার্বত্য অঞ্চলে ধান, চা, রাবার, আনারস, বাঁশ, বেতের চাষ হলো সামগ্রিকভাবে এই অঞ্চল ভূমি কৃষি ও অনুপযোগী। ঠিক আছে, এখন দেখো বাংলাদেশের সমগ্র ভূভাগের 80% ভূভাগ কি হচ্ছে ভাই আমাদের নদী বিধৌত কি হচ্ছে প্লাবন সমভূমি। ঠিক আছে, যা সাম্প্রতিককালে সৃষ্টি হয়েছে নদী দ্বারা চিত্রের ক চিহ্নিত অঞ্চলে তথা কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ অঞ্চলের কি হয় ভূমিগুলো সৃষ্টি হয় বলে বেশিরভাগ ভূমিতে পলি জমা হয় এবং ভূভাগগুলো উর্বর প্রকৃতির হয়। তাছাড়া এই অঞ্চলের ভূপ্রকৃতি কি হয় অধিকাংশই প্রায় সমতল ধরনের। মাটির উর্বরতা ও সমতল ভূমির কারণে এসব ভূমিতে কৃষিকাজের অনুকূল অবস্থা বিরাজ করে। ঠিক আছে, এই অঞ্চলে বিভিন্ন ধরনের খাদ্যশস্য ও অর্থকরী ফসলের চাষাবাদ করা হয়। খাদ্যশস্যের মধ্যে হচ্ছে ধান, গম, ভুট্টা প্রভৃতি। অর্থকরী ফসলের মধ্যে হচ্ছে পাট, ইক্ষু চাষ ইত্যাদি করা হয়। কৃষিকাজের সাথে এই অঞ্চলের কি হচ্ছে ভাইয়া মানুষগুলো তাদের জীবনযাত্রার মানে উন্নয়ন ঘটাচ্ছে। কৃষির সাথে সম্পৃক্ত যেসব কর্মকাণ্ড যেমন আবাদি জমিতে বিভিন্ন ধরনের কি বলছে ভাইয়া খাদ্যশস্য ও উন্নত জাতের ফলমূল চাষাবাদ করে অনেকেই স্বাবলম্বী হচ্ছে। ঠিক আছে, সুতরাং টারশিয়ারি যুগের পাহাড়সমূহ সাম্প্রতিককালের প্লাবন সমভূমির মধ্যে কৃষিকাজের জন্য সাম্প্রতিককালের প্লাবন সমভূমি অধিক উপযোগী। ওকে, এখন ভাইয়া 9 নম্বর আসো। 9 নম্বরটা দেখো ভাইয়া, এখানে দেখো এখানে একটা পাহাড় এটা সেম আর এই দুইটা সেম আছে, হঠাৎ করে এটা কি হয়েছে ভাইয়া উপরে উঠে গেছে। ঠিক আছে, আর একটা কি এখানে তোমার ভাঁজ পাহাড়। ঠিক আছে, দুটো কিন্তু বিভিন্ন ধরনের। এখানে দেখো ভূত্বক কাকে বলে আমরা জানি, ব্যাসল স্তরকে কেন মেফিক স্তর বলা হয় সেটা আমরা আসতেছি। উদ্দীপকে খ পর্বতটির বৈশিষ্ট্য মানে ভাঁজ পর্বতের বৈশিষ্ট্য আমরা বলছি এখানে। আরেকটা দেখো
ক ও খ পর্বতদ্বয়ের গঠনগত পার্থক্য বিশ্লেষণ করো। ঠিক আছে, এটা কিন্তু হঠাৎ করে তোমার বোঝা হয়ে গেছে। সো এটাই কিন্তু এর আগে আলোচনা করছিলাম, তোমরা ফাইন্ড আউট করার চেষ্টা করো এটা কি ছিল। আমরা সলভে চলে যাব। ক নাম্বার দেখো, ভূত্বক কি? আমাদের ভূপৃষ্ঠের কঠিন বহিরাবরণ, এটাকে আমরা কি বলছি ভাই? ভূত্বক। ওকে, ম্যাগনেসিয়াম ও লোহা সমৃদ্ধ হওয়ায় বেসাল্ট স্তরকে মেফিক স্তর বলে। কারণটা দেখে আসো, গ্রানাইট স্তরের নিচে বেসাল স্তরের অবস্থান, এই স্তরে সিলিকন এবং ম্যাগনেসিয়াম পরিমাণ অধিক বেশি। এই স্তরের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 2.8 থেকে 3.4 এবং ঘনত্ব 2.9। প্রচুর পরিমাণে লোহা ও ম্যাগনেসিয়াম কি হচ্ছে ভাইয়া? সমৃদ্ধ বলে বেসাল স্তরকে মেফিক স্তর বলে। কারণটা কি? এখানে তো অনেক পরিমাণে কি ভাই? এখানে পরিমাণে লোহা এবং ম্যাগনেসিয়াম, এই কারণে আমরা এটাকে মেফিক স্তর বলতেছি। ওকে, এখন দেখো ভাইয়া, খ পর্বতটি কি ছিল আমাদের ভাইয়া? ভাঁজ পর্বত বা ভঙ্গিল পর্বত। ঠিক আছে, এখন দেখি গিরিজলীয় আলোড়নের কারণে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে। ভূভাগের স্থান পরিবর্তনের ফলে প্রান্তভাগের অংশ বিশেষে ভাঁজের সৃষ্টি হয়ে এ পর্বত গঠিত হয়। ভঙ্গিল পর্বতে সুউচ্চ শৃঙ্গ থাকবে এবং যা তোমার অন্যান্য পর্বতে কম দেখা যায়। এ পর্বত স্তরযুক্ত নরম পাললিক শিলা দ্বারা গঠিত এবং ভঙ্গিল পর্বতে জীবাশ্মের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ পর্বতে শিলাস্তরের মাঝে মাঝে কি হইয়া আগ্নেয় ও রূপান্তরিত শিলা দেখা যায়। পৃথিবীর দীর্ঘ ও উচ্চতম পর্বতগুলো এই শ্রেণীর। এ পর্বতে দীর্ঘ চ্যুতিরেখা লক্ষ্য করা যায়। ঠিক আছে, এখন ঘ নাম্বার আসবে। ঘ নম্বরে একটা ছিল আমাদের কি ভাইয়া? চ্যুতিস্তূপ পর্বত, আর একটা কি ছিল আমাদের? ভঙ্গিল পর্বত। ঠিক আছে, ভূ আলোড়নের ফলে ভূত্বকের স্থানচ্যুতি ঘটে। ভূত্বকের এই স্থানচ্যুতি কি হচ্ছে ভাইয়া? কোথাও কোথাও উপরের দিকে হয়, আবার কোথাও কোথাও নিম্নগামী হয়। চ্যুতি বরাবর ঊর্ধ্বগামী শিলাস্তূপকে স্তূপ পর্বত বলবে। এ ধরনের পর্বতের অন্তত এক পাশে উঁচু কোণ বিশিষ্ট স্বাভাবিক চ্যুতি থাকে। ঠিক আছে, ভূ আলোড়নের ফলে তোমার কি হবে ভাইয়া? ভূপৃষ্ঠে যে টানজনিত চাপ পড়ে তাতে ভূত্বকে ফাটলের সৃষ্টি হয়। কালক্রমে এ ফাটল বরাবর ভূত্বক ক্রমে স্থানচ্যুত হয়। ঠিক আছে, ভূত্বকের স্থানচ্যুতি কোথাও কোথাও উপরের দিকে হয়, আবার কোথাও কোথাও নিম্নগামী হয়। এ পর্বতের ঢাল খুবই খাড়া। এ চ্যুতি সাধারণত চ্যাপ্টা আকৃতির হয়। ব্ল্যাক ফরেস্ট, ভোজ, নীলগিরি ও অন্নামালি এ পর্বতের অন্তর্ভুক্ত। অন্যদিকে পাত ভূগঠন মতবাদ অনুযায়ী কি হচ্ছে ভাইয়া? দেখো, আমাদের পরিচালন স্রোতের মাধ্যমে বিভিন্ন পাতের চলনই ভঙ্গিল তোমার পর্বতসমূহ সৃষ্টির কারণ। ঠিক আছে, বর্তমানে যেসব অঞ্চলে ভঙ্গিল পর্বতগুলো অবস্থিত, অতীত সময়ে তোমার কি হচ্ছে ভাইয়া? সেসব অঞ্চলে অবস্থান করতে বিশাল আয়তনের অগভীর সমুদ্র বা মহীখাত। ঠিক আছে, কিন্তু দীর্ঘদিন ধরে এসব তোমার মহীখাতের তলদেশে কি হচ্ছে ভাইয়া? পলি সঞ্চিত হয়ে পাললিক শিলার স্তর সৃষ্টি হয়েছে। ক্রমাগত পলিসীমা তোমার পলি জমার ফলে কি হচ্ছে ভাইয়া? এসব মহীখাতের তলদেশে ক্রমশ নিচের দিকে নেমে যায়। পার্শ্ববর্তী পাতগুলো কি হচ্ছে ভাইয়া? পরস্পর নিজের দিকে অগ্রসর হতে থাকলে প্রবল ভাইয়া পার্শ্বচাপের সৃষ্টি হয়। তখন মহীখাতের তলদেশে নরম পাললিক শিলাস্তর সংকুচিত হয় এবং ঢেউয়ের আকারে উঁচু নিচু হয় কি হচ্ছে ভাইয়া? আমাদের ভঙ্গিল পর্বতের আকৃতি ধারণ করে। ভঙ্গিল পর্বতের শিলাসমূহ কি হচ্ছে ভাইয়া? স্তরে স্তরে সজ্জিত থাকে। এই পর্বত স্তরযুক্ত নরম পাললিক শিলায় গঠিত থাকবে এবং হিমালয়, আল্পস তোমার কার্বোথিয়ান প্রভৃতি ভঙ্গিল হচ্ছে পর্বত। ঠিক আছে, অতএব বলা যায় চ্যুতি স্তূপ পর্বত এবং ভঙ্গিল পর্বতের মধ্যে গঠন ও বৈশিষ্ট্যগত কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। আমরা কি দেখলাম ভাইয়া? চ্যুতি স্তূপ। ঠিক আছে, এখানে করছে ভাইয়া তোমার এখানে বলছে দেখো, কোথাও নিম্নগামী কোথাও ঊর্ধ্বগামী হয়। তোমার চ্যুতি বরাবর ঊর্ধ্বগামী শিলাস্তূপকে স্তূপ পর্বত বলবে। এই ধরনের পর্বতের অন্তত এক পাশে উঁচু কোণ বিশিষ্ট হবে, স্বাভাবিক চ্যুতি থাকবে। আর কি হচ্ছে ভাইয়া? ভূ আলোড়নের সময় ভূপৃষ্ঠে যে টান পড়ে তাকে ভূত্বকের ফাটলের সৃষ্টি হয়। কালক্রমে এ ফাটল ভূত্বক বরাবর ক্রমে স্থানচ্যুত হয়। ঠিক আছে, তারপরে কি বলছে ভাইয়া? ভূত্বকের স্থানচ্যুতি কোথাও কোথাও উপরের দিকে, আবার কোথাও কোথাও নিচের দিকে হয়। তো হঠাৎ করে তোমার এটা কিন্তু তৈরি হয়। ঠিক আছে, এটাই কিন্তু এখানে বলছে। তো মোটামুটি একটা পার্থক্য অবশ্যই আছে। আচ্ছা, একটু তোমরা ওয়েট করো। আচ্ছা ভাইয়া, 10 নম্বর সৃজনশীলে দেখো, এই সৃজনশীলে কি বলছে ভাইয়া? এখানে দেখো, এখানে দেওয়া আছে তোমার এখানে কেন্দ্র, আর এখানে তোমার এই পার্টটা ক দেওয়া আছে, খ গ, মানে তোমার এখানে গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল আর হচ্ছে তোমার অসমণ্ডল দেওয়া আছে। ঠিক আছে, আর এখানে কি বলছে? ভিসিবেস কোন ধরনের পর্বত, এটা ব্যাখ্যা করবো। ভঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো, ব্যাখ্যা আমরা আসবো। তারপরে কি উদ্দীপকের ক চিহ্নিত স্তরটির বৈশিষ্ট্য, এটা আমরা সলভ করছি কিন্তু। আর দেখো, উদ্দীপকের খ এবং গ স্তর দূরে তুলনামূলক বিশ্লেষণ করো, এটাও কিন্তু আমরা সলভ করছি। শুধু দেখা দিচ্ছি তোমাদেরকে। দেখো, ক নম্বর এখানে আসো। পিসিবিএস পর্বত কি ভাইয়া? আমাদের আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত যেটা, সেটা আমাদের হচ্ছে পিসিবিএস পর্বত। ওকে, এখন দেখো, ভঙ্গিল পর্বত প্রধানত পাললিক শিলা দ্বারা গঠিত হয়। তবে কি হচ্ছে ভাইয়া? পরিচালন স্রোতের মাধ্যমে বিভিন্ন পাত চলনই ভঙ্গিল পর্বত সৃষ্টির কারণ। ঠিক আছে,
দীর্ঘদিন ধরে অগভীর সমুদ্র বা মহাখাত অঞ্চলের তলদেশে পলি সঞ্চিত হয়, পাললিক শিলা সৃষ্টি হয়। পরে এই পাললিক শিলা কি হচ্ছে ভাইয়া বিভিন্ন পার্শ্বচাপ ও প্রাকৃতিক ক্রিয়ার ফলে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করবে, ঠিক আছে। এরপর দেখো নেপালের হিমালয় ভঙ্গিল পর্বতের অন্তর্ভুক্ত। ওকে, আচ্ছা এখন দেখো গ নাম্বারে অসমণ্ডল, এটা কিন্তু ভাই আমরা সলভ করছি। তবু দেখা যাচ্ছে এখানে দেখো পৃথিবীর উপরে কঠিন ও পাতলা শিলাস্তরকে আমরা অসমণ্ডল বলতেছি। তোমার ভূপৃষ্ঠের নানা প্রকার শিলা দ্বারা গঠিত কঠিন বহিরাবরণের অসমণ্ডল, তারপরে কি অসমণ্ডল বলে। তারপর অসমণ্ডল শব্দ অর্থ হচ্ছে ভাই আমাদের শিলা, যে কারণে এই মণ্ডলকে শিলামণ্ডলও বলা হয়। এই মণ্ডলের গভীরতা 3 থেকে 40 কিলোমিটার পর্যন্ত এবং গড় গভীরতা ভাইয়া 20 কিলোমিটার। এই স্তরের কি হচ্ছে ভাইয়া আপেক্ষিক গুরুত্ব পানির 2 থেকে 3 গুণ ভারী। এই শিলামণ্ডল সিলিকন, ম্যাগনেসিয়াম, কোয়ার্টজ, তারপরে হচ্ছে কি ফেলসপার, গ্রানাইট, কিছু ব্যাসল্ট উপাদান দ্বারা গঠিত। অসমণ্ডলের নিচের দিকে প্রতি কিলোমিটারে কি হচ্ছে ভাইয়া দেখো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায়। এই স্তরটি দুটি স্তরে বিভক্ত। উপরের স্তরটি হলো হালকা, এই স্তরকে শিয়াল স্তর বলে। নিচের স্তরটিকে ভাইয়া আমাদের কি বলতেছে ভাইয়া ভারী, সেটাকে আমরা কি বলতেছি সীমা স্তর, ঠিক আছে। ওকে, এখন ঘ নাম্বার ভাইয়া, এবং এটা কিন্তু আমরা সলভ করছি। শুধু দেখো এখানে তোমার এটাই কিন্তু আমরা সলভ করছি, ওই ঘটনা দেখা দিচ্ছে না। এখন ভাই 11 নম্বরে দেখো, 11 নম্বরে কি 11 নম্বরে কিন্তু মোটামুটি সেম আমরা সলভ করছি। কিন্তু পর্বত কাকে বলে এটা আমরা জানি, মালভূমি কি গঠিত হয় এটাও কিন্তু আমরা সলভ করছি। এখন দেখো গ নম্বরে পর্বত হিসেবে ক চিত্রে গঠন প্রক্রিয়া করো। ক হচ্ছে কি ভাই আমাদের ভঙ্গিল পর্বত না, এটা কিন্তু আমরা ব্যাখ্যা করছি। কিন্তু দেখছো মানে বারবার এই কোশ্চেনগুলো কিন্তু রিপিট হচ্ছে। এখন দেখো ক এবং খ চিত্রে পার্থক্য, এটা হচ্ছে কি ভাই আমাদের এখানে ম্যাগমা বের হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এখন এই ক এবং খ নম্বরে কিন্তু আমরা এখানে সলভ করছি, ঠিক আছে। সো ক এবং খ সলভ করছি, গ নম্বরও আমরা সলভ করছি, ঘ নম্বরও কিন্তু আমরা সলভ করছি। দেখো ক নম্বর চিত্রটা হচ্ছে ভঙ্গিল পর্বত, আরেকটা কি হচ্ছে যেহেতু আমাদের লাভা বের হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের আগ্নেয়গিরি পর্বত। এই দুইটা পার্থক্য কিন্তু আমরা করছি, ঠিক আছে। এখন দেখো 12 নম্বর এখানে দেখো এখানে ক অঞ্চলটা কি ভাইয়া দেখি বোঝা যাচ্ছে আমাদের এখানে কি আছে, এখানে ভাইয়া বরেন্দ্রভূমি, ঠিক আছে। আর এই অঞ্চলটা কি ভাইয়া আমাদের টারশিয়ারি যুগের পাহাড় সমূহ বলছে। কিন্তু এখানে দেখো জীবমণ্ডল কেবল আমরা জানি ভূপৃষ্ঠ ভাজ ও জীবাশ্ম কোন পর্বতের সাথে সম্পর্কযুক্ত, এটাতে আমরা সলভ করব। দেখো গ নম্বরে বলছে উদ্দীপকের ক চিহ্নিত অঞ্চলের সাথে বাংলাদেশের অন্য কোন অঞ্চলের বৈশিষ্ট্য মিল রয়েছে ব্যাখ্যা করো। ক অঞ্চলের সাথে কার অঞ্চল মিল আছে, ঠিক আছে। এখন দেখো উদ্দীপকের খ এবং গ চিহ্নিত অঞ্চল দুটোর খ এবং গ, আচ্ছা গ এখানে গ গ তোমার গ অঞ্চল দুটির কোনটি মানুষ বসবাসের জন্য বেশি উপযোগী ব্যাখ্যা করো। খ হচ্ছে কি ভাই আমাদের টারশিয়ারি যুগের পাহাড়, এখানে কিন্তু অনেক বন্ধুর পরিস্থিতি, সো এখানে কিন্তু মানুষ তেমন বসবাস করবে না। বাট গ নাম্বার অঞ্চলে কিন্তু এখানেও কিন্তু তোমার একবারে সমুদ্র উপকূলের কাছাকাছি তোমার এখানে তোমার জলোচ্ছ্বাস বিভিন্ন ধরনের ঝড় লেগেই থাকে, তবে কিন্তু এটা এখানে মাটি কিন্তু মোটামুটি একটু উর্বর, ঠিক আছে। কিন্তু তোমার এখানে যেহেতু সমুদ্রের কাছাকাছি, সো মাটিও কিন্তু লবণাক্ত। সো আমরা দেখো আমরা সলভে চাই। দেখো ক নাম্বার কি দেখো এখানে জীবমণ্ডল কি পৃথিবীর সর্বত্র যেখানে জীবের বসবাস তাকে আমরা জীবমণ্ডল বলবো। খ নম্বর কি ভাজ ও জীবাশ্ম ভঙ্গিল পর্বতের সাথে সম্পর্কযুক্ত। কি কারণে দেখো এই পর্বত প্রবল পার্শ্বচাপের ফলে সৃষ্টি হবে, পার্শ্বচাপের কারণেই তোমার মোটামুটি একটা ভাঁজটা তৈরি হয়, ঠিক আছে। দীর্ঘদিন ধরে মহীখাতের তলদেশে পলি সঞ্চিত হয় পাললিক শিলাস্তর সৃষ্টি করে, যেখানে অনেক কি হচ্ছে ভাইয়া জীবাশ্ম পরিলক্ষিত হয়। ক্রমাগত পলি জমার ফলে এসব মহীখাতের তলদেশ ক্রমশ নিচের দিকে থেমে যায়। পার্শ্ববর্তী পাতগুলো পরস্পর নিজেদের দিকে অগ্রসর হতে থাকলে প্রবল পার্শ্বচাপের সৃষ্টি হবে। তখন মহীখাতের তলদেশে নরম পাললিক কি হচ্ছে ভাইয়া শিলাস্তর সংকুচিত হবে এবং ঢেউয়ের আকারে উঁচু নিচু হয়ে ভঙ্গিল পর্বতের আকৃতি ধারণ করবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো ভাইয়া ক অঞ্চলটা কি দেখছিলাম ভাইয়া প্লাস্টেশন কালে গঠিত বরেন্দ্র অঞ্চল, ঠিক আছে। এই অঞ্চলের বৈশিষ্ট্যের সাথে বাংলাদেশের মধুপুরগড় ও ভাওয়ালেরগড় ও লালমাই পাহাড়ের মিল আছে, ঠিক আছে। টাঙ্গাইলের ময়মনসিংহ জেলার মধ্যে মধুপুর, গাজীপুর এবং ভাওয়ালের গড় অবস্থিত এবং এর আয়তন 4103 বর্গ কিলোমিটার, ঠিক আছে। সমভূমি থেকে এর উচ্চতা প্রায় 30 মিটার। মাটির রং লালচে ও ধূসর। আর লালমাই পাহাড় কুমিল্লা শহরের থেকে 8 কিলোমিটার দক্ষিণে অবস্থিত, ঠিক আছে। এর আয়তন হচ্ছে 34 বর্গ কিলোমিটার এবং গড় উচ্চতা হচ্ছে কি ভাই আমাদের 21 মিটার। ওকে, এই অঞ্চলের মাটি লালচে বর্ণের হয়। এই অঞ্চলগুলোতে কি হচ্ছে শাল বৃক্ষের প্রাধান্য লক্ষ্য করা যায়। সুতরাং বলা যায় চিত্রে ক অঞ্চল বরেন্দ্র অঞ্চল, যার প্রকৃতি কি ভাই আমাদের সমভূমি থেকে 6 থেকে 12 মিটার উঁচু এবং মাটি ধূসর ও লাল বর্ণের, ঠিক আছে। উক্ত অঞ্চলের কি হচ্ছে ভাইয়ের সাথে মধুপুর ও ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড় দুটি অঞ্চলের, ঠিক আছে, ভূপ্রকৃতিতে বৈশিষ্ট্যের মধ্যে সাদৃশ্য লক্ষ্য করা যায়। ওকে ভাই ঘ নাম্বার দেখো, ঘ নাম্বার কি বলছে ভাই উদ্দীপকে চিহ্নিত আমাদের খ চিহ্নিত কি অঞ্চলটা কি ছিল ভাই আমাদের পাহাড়ি অঞ্চল, ঠিক আছে। আর গ চিহ্নিত অঞ্চলটা কি ছিল ভাই আমাদের সুন্দরবনের যে আমাদের সমুদ্র তীরবর্তী যে অঞ্চলটা সেটা। উভয় অঞ্চলগুলোর কি ভাইয়া মধ্যে ভূপ্রকৃতিভাবে তোমার মিল আছে কিনা ব্যাখ্যা করো। এখন আমরা দেখো এর সাথে আসি। ক
খ চিহ্নিত অঞ্চলের অন্তর্গত জেলা কি হচ্ছে ভাই আমাদের বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম। ঠিক আছে, এখানে ভূমি কিন্তু উঁচু নিচে অনেক ঢালু হয়। ঠিক আছে, সো এখানে কিন্তু তোমার লাইফ লিড করা অনেক টাফ, পর্বতময়, এখানে প্রচুর পরিমাণে গাছপালা বিদ্যমান। বাংলাদেশের বৃহৎ পর্বতগুলো এই অঞ্চলে বিদ্যমান। এই অঞ্চলে ছোট বড় অনেক পাহাড়ি নদ নদী বিদ্যমান। বর্তমানে এসব পাহাড় কেটে রাস্তা নির্মাণ করা হয়েছে। এই অঞ্চল কি হচ্ছে ভাইয়া টারশিয়ারি যুগে গঠিত হয়েছিল বলে টারশিয়ারি যুগের পাহাড় বলা হচ্ছে। হিমালয় পর্বত গঠনের সময়কালে বাংলাদেশের এই পর্বতগুলো গঠন হয়েছে। এই অঞ্চলের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং বিজয়, যার উচ্চতা 1231 মিটার। এই পাহাড়গুলোর গড় উচ্চতা কত 610 মিটার। ঠিক আছে, এখন দেখো পক্ষান্তরে দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত হলো সুন্দরবন। এটি বাংলাদেশের স্রোতজ বনভূমি। এখানে জোয়ার ভাটার ফলে সমুদ্রের লবণাক্ত পানি সাহায্যকারী তোমার ফলমূলের গাছ গড়ে ওঠে। ঠিক আছে, সুন্দরবন সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী দক্ষিণ অংশ নিয়ে গঠিত। এই অঞ্চলগুলো পলিবাহী মাটি দ্বারা সৃষ্টি হয়। ঠিক আছে, সমুদ্র সমতল থেকে উঁচু নয়। সমুদ্র তোমার কি সুন্দরবন জোয়ারের সময় পানির নিচে এবং ভাটাতে জেগে ওঠে। এই অঞ্চলগুলো বাংলাদেশের সাম্প্রতিককালের প্লাবন সমীকরণে গঠিত। পরিশেষে বলা যায় এই অঞ্চল দুটির মধ্যে সুন্দরবন মানুষের বসবাসের জন্য বেশি উপযোগী, কারণ এখানে তোমার কি হচ্ছে ভাইয়া এই পলি মাটি যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক উর্বর, তোমার এখানে চাষাবাদের জন্য উপযোগী। ঠিক আছে, কিন্তু তোমার পাহাড়ি অঞ্চল কিন্তু অনেক বন্ধুর পথ, ওখানে কিন্তু তোমার সব কিছু চাষ হয় না। এই কারণে তোমার আমাদের এই অঞ্চলটা তোমার সুন্দরবন অঞ্চলটা মানুষের বসবাসের জন্য বেশি উপযোগী। ঠিক আছে, এখন দেখো 13 নম্বরে এখানে কি বলছে দেখো, রাজু উত্তরা মডেল কলেজে এটা কোশ্চেনটা ছিল। এই নাম্বারে দেওয়া আছে মহীভাবক আলোড়নের ফলে এক ধরনের ভূমিরূপ গড়তে দেখা যায়। আর একটা কি বলছে, গিরিজনী আলোড়নের ধাক্কায় বাংলাদেশের কিছু ভূমিরূপ গড়ে উঠেছে। গিরিজনী মানে হচ্ছে তোমার এখানে কিভাবে পাহাড় তৈরি করবে। ঠিক আছে, এখন দেখো গোবি কি, গোবি হচ্ছে ভাই আমাদের চীনের একটা মরুভূমির নাম। ঠিক আছে, খ নম্বরে দেখো বাংলাদেশের কোন কোন জেলা নিয়ে বরেন্দ্রভূমি গঠিত সেটা আমরা জানি। গ নম্বরে দেখো উদ্দীপকের এই ভূমিরূপটি বর্ণনা দাও। এখানে তোমার মহীভাবক আলোড়নের ফলে যে ভূমিরূপটা গড়ে উঠছে সেটা বর্ণনা দিতে হবে। আর ঘ নম্বরে কি উদ্দীপকের বিভূমিরূপটি বাংলাদেশের যে অংশ সময় দেখা যায় তা আলোচনা করো। ঠিক আছে, আমরা দেখতেছি সলভে চলে যাই। দেখো গোবি হচ্ছে চীনের একটি মরুভূমি। খ নম্বরে দেখো খ নম্বরে কি ভাইয়া বাংলাদেশের দিনাজপুর, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া ও রংপুর অঞ্চল নিয়ে বরেন্দ্রভূমি গঠিত। এটি হচ্ছে প্লাইস্টোসিন কালের কি ভাইয়া আমাদের সোপান ভূমির অন্তর্গত। এই অঞ্চলের মোট আয়তন হচ্ছে 9299 বর্গ কিলোমিটার। প্লাবন সমভূমি থেকে এটা উচ্চতা হচ্ছে 6.12 মিটার উঁচু। ঠিক আছে, এখন ভাইয়া গ নম্বরে দেখো ভাইয়া গ নম্বরটা হচ্ছে আমাদের এ নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে আমাদের স্তূপ পর্বতের উদাহরণ। ঠিক আছে, আর দেখো প্রবল ভূ আলোড়নের ফলে শিলাস্তরে সংকোচন ও প্রসারণের চাপ সৃষ্টি হয়। এতে কখনো কখনো ভূত্বক খারাপভাবে ফেটে যাবে। ঠিক আছে, যে রেখা বরাবর ফাটল হয় তাকে চ্যুতি রেখা বলে। কখনো কখনো দেখা যায় দুটি সমান্তরাল ফাটলের মধ্যবর্তী স্থান অপেক্ষা তোমার কি ঊর্ধ্বে উত্থিত হয়। এছাড়া দেখা যায় দুটি ফাটলের মাঝের অংশ অপরিবর্তিত থেকে ফাটল দুইটির দুই দিকে ভূখণ্ড নিচে বসে যাবে। ঠিক আছে, এরূপ ফাটলের মধ্যবর্তী অংশ পর্বতে পরিণত হবে, আবার মাঝের অংশটুকু বসে গিয়ে স্তম্ভ তোমার কি উপত্যকা গঠন করলে উভয় পার্শ্বের উঁচু অংশ পর্বতের ন্যায় অবস্থান করে। ঠিক আছে, ভূমির ওপর স্তূপের আকারে দাঁড়িয়ে থাকে বলে এ ধরনের পর্বতকে স্তূপ পর্বত বলে। ব্যাপারটা কীরকম দেখো, তোমার এখানে মাটিটা যদি এরকম থাকে, ধরো এই তিনটা পার্ট, হঠাৎ করে যদি তোমার এটা উপরে উঠে যায় তখন এটা কিন্তু নিচে নামে যাচ্ছে। ঠিক আছে, তখন কিন্তু এটা পাহাড় হচ্ছে। আবার যদি তোমার দেখো ইরেজারটা কোথায়, এই তোমার এটা ঠিক আছে, ওকে এই অংশটা ঠিক আছে। সো এই অংশটা যদি নামে যায় তখন কি হচ্ছে ভাইয়া, এখানে এই অংশটা এখানে কথা বলছে দেখো, এখানে গঠন করলে উভয় পাশে উঁচু অংশ পর্বতের ন্যায় অবস্থান করে, ভূমির উপর স্তূপের আকারে দাঁড়িয়ে থাকে বলে এ ধরনের পর্বতকে স্তূপ পর্বত বলে। আচ্ছা, মাঝের অংশটুকু আছে যেটা এটা বলছে বসে গিয়ে স্তম্ভ উপত্যকা তৈরি করলে উভয় পাশের উঁচু অংশ পর্বতের ন্যায়, আচ্ছা এটা কিন্তু তখন পর্বত হচ্ছে। ঠিক আছে, অবস্থান করে ভূমির উপর স্তূপের আকারে দাঁড়িয়ে থাকে বলে কি হচ্ছে ভাইয়া এ ধরনের পর্বতকে স্তূপ পর্বত বলে। স্তূপ পর্বতের ঢাল খুব খাড়া হয়। ঠিক আছে, একদম খাড়া দেখা পাচ্ছ না, খুবই খাড়া হয়। ঠিক আছে, ভঙ্গিল পর্বতের ন্যায় স্তূপ তোমার পর্বত বিস্তীর্ণ অঞ্চলব্যাপী অবস্থান করে না। ঠিক আছে, যেহেতু হঠাৎ করে হয়ে যায়। স্তূপ পর্বতের চূড়া চ্যাপ্টা আকৃতির হয় এবং ভঙ্গিল পর্বতের ন্যায় কি হচ্ছে ভাইয়া এ পর্বতের শৃঙ্গ থাকে না। উদাহরণ ভারতের বিন্ধ্যা এবং সাতপুরা পর্বতদ্বয়ের স্তূপ পর্বত। ঠিক আছে, এখন ভাইয়া ঘ নম্বরে দেখো, ঘ নম্বরে বিভূমিরূপ কি ছিল আমাদের ভাইয়া বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। ঠিক আছে, যা বাংলাদেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে দেখা যায়। ঠিক আছে, গিরিজনী আলোড়নের ফলে কি হয় ভাইয়া বাংলাদেশের দক্ষিণ ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ সৃষ্টি হয়েছে। টারশিয়ারি যুগের হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এই সকল পাহাড়গুলো গঠিত হয়। ঠিক আছে, এ সকল পাহাড়গুলো বেলে পাথর, শেল, কর্দম দ্বারা গঠিত। এই অঞ্চলের পাহাড়গুলো কিভাবে দুই ভাগে বিভক্ত করা যায়, একটা কি দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় আর একটা হচ্ছে
উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাংশ এই অঞ্চলের অন্তর্ভুক্ত। আর দক্ষিণ পূর্বে পাহাড়গুলো কি হচ্ছে ভাইয়া, এর গড় উচ্চতা হচ্ছে 610 মিটার, ঠিক আছে। আর উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ যেমন ময়মনসিংহ, নেত্রকোনা জেলার উত্তরাংশ, সিলেট জেলার উত্তর ও উত্তর পূর্বাংশ এবং কি হচ্ছে ভাইয়া মৌলভীবাজারের ও হবিগঞ্জ জেলার দক্ষিণের পাহাড়সমূহ যেগুলো আছে সেগুলো হচ্ছে গড় উচ্চতা কি ভাইয়া 244 মিটারের বেশি নয়। উত্তরে পাহাড়গুলো টিলা নামে পরিচিত। সুতরাং বলা যায় গিরিজনী আলোড়নের ফলে বাংলাদেশের উপরিউক্ত ভূমিরূপের সৃষ্টি হয়েছে, ঠিক আছে। 14 নম্বরে দেখো ভাইয়া, 14 নম্বরে সেম, এখানে এ পোর্শন দিছে বি এবং সি, ঠিক আছে। এখানে ভূত কাকে বলে আমরা জানি, গুটেনবার্গ একটি বিযুক্তি রেখা ব্যাখ্যা করো, এটা জানি আমরা। উদ্দীপকের এ স্তরে বর্ণনা দাও। এ স্তর কি ভাইয়া আমাদের এখানে আমাদের অসমণ্ডল, সো এই অসমণ্ডল কিন্তু আমরা সলভ করছি, এটা পারবো আমরা। উদ্দীপকের বি এবং সি স্তরের তুলনামূলক বিশ্লেষণ এটাও আমরা করছি, ওকে। আচ্ছা, এখন লাস্ট 15 নম্বরে দেখো ভাইয়া, 15 নম্বরে কি বদ্বীপ বলতে কি বোঝায়, তারপর হচ্ছে দেশে দক্ষিণ পূর্বাঞ্চলের বেলে কর্দমময় মাটি তোমার মৃত্তিকার ভূমিরূপটি ব্যাখ্যা করো, বিচিহ্নিত স্থানটি কোন ধরনের, ঠিক আছে। এই হচ্ছে তোমার পাহাড়ের মতো, এবং বিচিহ্নিত স্থানটা কি সেটা তোমাকে নির্ণয় করতে হবে। আর কি হচ্ছে ভাইয়া আমাদের উদ্দীপকের এ এবং সি চিহ্নিত স্থানের মধ্যে কোনটিতে মানুষ বসবাসের অধিক উপযোগী পরিবেশ বিদ্যমান, উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন করতে বলছে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা দেখো দেখো ভাই, এখানে কিন্তু পাহাড় আছে, সো এটা হচ্ছে আমাদের পাহাড়। বিটা এখন কি ভাইয়া, সিটা মোটামুটি আমাদের এখানে সমভূমি, ঠিক আছে, এবং তোমার সমুদ্রের কাছাকাছি। কারণ বিটা হচ্ছে আমাদের ভাইয়া আমাদের হচ্ছে মালভূমি, ঠিক আছে। দেখো, আচ্ছা কখ দেখা দিই একে, যে নদীর নিম্ন গতিতে পলি সঞ্চিত হয়ে নদীর মোহনায় বয়ের মতো যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে বদ্বীপ বলা হয়, ঠিক আছে। বাংলাদেশ কিন্তু অনেকটা বড় বদ্বীপ, ঠিক আছে। আর খ নম্বরে দেখো, দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে কর্দমময় মৃত্তিকার ভূমিরূপটি হলো পার্বত্য চট্টগ্রাম, যা টারশিয়ারি যুগের পাহাড়সমূহের অন্তর্গত। দেখো রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জের পাহাড়ি এলাকাগুলো নিয়ে টারশিয়ারি অঞ্চল গঠিত হয়, ঠিক আছে। সম্ভবত টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় কি হয়েছিল ভাই, মিয়ানমারের দিক থেকে আগত গিরিজনী আলোড়নের ধাক্কায় ভাঁজগ্রস্ত হয়ে এসব পর্বতের সৃষ্টি হয়, তাই এদের টারশিয়ারি পাহাড় বলা হয়। এই পাহাড়গুলোকে আসামের লুসা এবং মায়ানমারের আরাকানের মতো, ঠিক আছে, পাহাড়ের সমগোত্রীয় বলে ধারণা করা হয়। টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চলগুলোর আয়তন 10,324 বর্গ কিলোমিটার। এই পাহাড়গুলোর মধ্যে বেলে পাথর, স্লেট জাতীয় প্রস্তর এবং কর্দমের সংমিশ্রণে গঠিত। এই পাহাড়গুলোর গায়ে ক্ষুদ্র বৃহৎ বৃক্ষরাজির বন ও অসংখ্য জঙ্গল রয়েছে, ওকে। গ নম্বরটা যেটা কি বললাম ভাই আমরা, সেটা ছিল আমাদের মালভূমি, ঠিক আছে। এখন দেখো, পর্বত থেকে উঁচু নিচু কিন্তু সমভূমি থেকে উচ্চ খাড়া ঢাল বিশিষ্ট ঢেউ খেলানো টেবিলাকৃতির বিস্তীর্ণ সমভূমিকে কি বলতেছে ভাই আমরা, মালভূমি বলবো, ঠিক আছে। মালভূমির উচ্চতা 100 মিটার থেকে কয়েক হাজার মিটার পর্যন্ত হতে পারে। মালভূমির উপরিভাগ প্রায় সমতল, বন্ধুর কিছুটা তরঙ্গায়িত বা প্রায় সমতল, চারদিকে ঢাল বেশ খাড়া, অর্থাৎ মালভূমি দেখতে অনেকটা টেবিলের মতো। এটা হচ্ছে এরকম ভাইয়া, দেখো এখানে একটা পাহাড়, তোমার এখানে একটা পাহাড় আছে, ঠিক আছে। হঠাৎ করে তোমার এই যে জায়গাটা খাড়া, এটাই কিন্তু তোমার হচ্ছে মালভূমি, ঠিক আছে। এখন দেখো চারদিকে ঢাল বেশ খাড়া, অর্থাৎ মালভূমি দেখতে অনেকটা টেবিলের মতো না এটা, ঠিক আছে। এখন দেখো, পৃথিবীতে গঠনগত ভিন্নতা তরুণ বিভিন্ন প্রকার মালভূমি দেখা যায়। এখন দেখো, পরিবেষ্টিত পাদদেশীয়, মহাদেশীয়, লোয়েস, লাভা ফিজেন্ট প্রভৃতি মালভূমি। এখানে কয়েকটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করছে। ঘ নম্বর দেখো, চিত্রে এ ও সি হলো যথাক্রমে পর্বত ও সমভূমি, ঠিক আছে। এই দুটি স্থানের মধ্যে সমভূমি মানুষের সবচেয়ে বসবাসের উপযোগী। কেন, এখন দেখো, ভূমির বন্ধুত্বের জন্য রাস্তাঘাট নির্মাণের সমস্যা, কৃষিকাজের অনুপযুক্ততা এবং কি হচ্ছে ভাই ব্যবসা বাণিজ্যের প্রতিকূল পরিবেশের জন্য পার্বত্য ও মালভূমি অঞ্চল মানুষের জন্য বসবাসের জন্য উপযোগী নয়, ঠিক আছে। অন্যদিকে সমভূমির বিভিন্ন ভূপ্রাকৃতিক প্রক্রিয়া যেমন নদী, হিমবাহ, বায়ুর ক্ষয় ও সঞ্চয় ক্রিয়ার ফলে সৃষ্টি হয়। সমভূমির মৃদু ঢাল ও স্বল্প বন্ধুরতা কৃষিকাজ, বসবাস, রাস্তাঘাট নির্মাণের জন্য খুবই উপযোগী, ঠিক আছে। এখন দেখো, ফলে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে বলে দ্রুত শিল্পায়ন হয় এবং ব্যবসা বাণিজ্য কীভাবে সম্প্রসারিত করা যায়। তাই বলা যায় পর্বত, মালভূমি, সমভূমির গঠন ও বৈশিষ্ট্য বিবেচনায় কি হচ্ছে ভাইয়া, সমভূমি মানুষের বসবাসের জন্য অধিক উপযোগী, ওকে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত ছিল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।